ঘুম আসছে। দেখা যাচ্ছে না তো। পাবেন। কি অবস্থা আপনাদের পড়াশোনার কি অবস্থা বলেন? খুব চিন্তা। পরীক্ষার টেনশনে পড়া হচ্ছে না। হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি, মানে আপনাদের অত্যাচার আমার নিজের পরীক্ষা চলছে। ঠিক আছে, এত নোটিফিকেশন, এই না এটা, ওটা না এটা। ঠিক আছে, তার থেকে যদি অন্তত এই সময়টা একটু বিগত সালের কোশ্চেন ও যদি একটু দেখা যেত, তাও তো একটু ভালো হতো আর কি। ঠিক আছে, তো আমি আমার আমার সাবজেক্ট নিয়ে আমি বই তৈরি পার করে দেব, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। অন্তত এতটুকু বলছি। এই 3 দিন আমি খুব ব্যস্ত ছিলাম, এখন আবার এই এই মাস মোটামুটি সম্পূর্ণ ফ্রি আছি। যখন যা ম্যাটেরিয়ালস লাগে, এমনকি দরকার হলে আমি আমার পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হোয়াটসঅ্যাপ। মানে আমার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। মানে বাংলা যে মুখস্থ টপিক গুলো আছে, যেরকম বাগধারা, এক কথায় প্রকাশ, মানে মুখস্থ যে টপিক গুলো আছে, এইগুলো কি আমরা প্রিভিয়াস পড়বো আর নাইনের বোর্ড বই পড়বো নাকি মানে কি করব? শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়েন। ঠিক আছে, আপনি সবচেয়ে ভালো হয় আচ্ছা। বিসিএস এবং পিএসসি এর কোশ্চেন গুলো আপনি একটু সলভ করেন। ঠিক আছে, আমি আহ, আপনাদের আজকে আজকে যদি প্রুফটা দেখতে পারি, তাহলে হয়তো বা আজকে রাত্রে দেবো, না হলে আগামীকাল আবার আছে যে 250 মতন এমসিকিউ দেবো, এবং নিচে এই ব্যাখ্যা সহকারে সবকিছু থাকবে যে কেন হয়েছে এবং কেন হলো না। ঠিক আছে, ওগুলো আপনারা একটু আর প্র্যাকটিস করবেন বাসায়। আর গ্রামার গ্রামার গুলা কি অগ্রদূত বই থেকে পড়বো? অগ্রদূত আর 9-10 বই থেকে পড়বো গ্রামার এখন গুলা? প্রথম হচ্ছে যে আমি যে 2টা ক্লাস নিলাম, এই 2টা ক্লাসে গ্রামেটিক্যালে কোনো কি বুঝতে অসুবিধা হয়েছে আপনার? না স্যার। আচ্ছা, বুঝতে যদি অসুবিধা না হয়, এবার আপনি যে কাজটা করবেন, শুধু বিগত সালের কোশ্চেন। ঠিক আছে, আপনি শুধু হচ্ছে যে আচ্ছা। প্রশ্ন সলভ করবেন, প্রচুর করে প্রশ্ন সলভ করবেন, এবং আমাদের অ্যাপস হচ্ছে যে অলরেডি মানে বিল্ড আপ হয়ে গেছে। আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের অ্যাপসে নিয়ে যাব, এবং ওখানে আপনারা সারাদিন ইচ্ছা মতন এই গল্প টল্প বাদ দিয়ে সারাদিন আপনি আছে নিজেকে সেলফ প্র্যাকটিস করাবেন। ঠিক আছে, আসলে একটা বিষয় আছে যে এতগুলো স্টুডেন্ট আমরা নিয়ে এসেছি, আমাদের একটা দায়িত্ব আছে, আমাদেরও একটা চিন্তা ভাবনা আছে। ঠিক আছে, তো আপনাদের চিন্তা ভাবনা বেশি স্বাভাবিক, আর আমাদেরও একরকম প্রফেশনাল একটা চিন্তা আছে। তো যাই হোক, কোনো স্টুডেন্ট যেন ক্ষতির সম্মুখীন না হয়, সেভাবে আমরা সবকিছু ডিজাইন করব। না, আমরা আজকে ক্লাস শুরু করি, হ্যাঁ, যেহেতু এর পরে আর একটা ক্লাসও আছে, সাধারণ জ্ঞান। ঠিক আছে, তা আমরা একটু দেখি, হ্যাঁ, খেয়াল করেন। আজকে আমাদের টপিকসে আছে যে কারক ও বিভক্তি, শব্দ, ক্রিয়া এবং বাক্য। এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই ক্রিয়ার সাথে কারক এবং বিভক্তির খুব দারুণভাবে সম্পর্ক, এবং বাক্যের সাথেও খুব সুন্দরভাবে সম্পর্ক। আমরা এমন ভাবে আজকে হচ্ছে কারক এবং বিভক্তিগুলো হচ্ছে যে সলভ করব, যাতে পরবর্তীতে আপনি এই কোর্স করার পরও। সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না, সাউন্ডটা ক্লিয়ার করেন প্লিজ। হ্যাঁ, এবার কি বুঝতে পারছেন? প্রথম দিকে স্যার জোরে সাউন্ড আসলো, কিন্তু এখন খুব ধীরে ধীরে সাউন্ড আসতেছে। আমরা ভাই, তো এটা মনে হয় আপনার ইন্টারনেটের সমস্যা, কিন্তু আমরা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্পষ্ট শোনা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তাই না? হ্যাঁ, ধন্যবাদ ভাই। আচ্ছা, তো খেয়াল করেন, আমরা এমন ভাবে গ্রামাটিক্যাল সলভ করব যে বাক্য বাক্য থেকে একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, ক্রিয়ার থেকে কোশ্চেন থাকবে, এবং তাও বলে দিই যে ক্রিয়ার থেকে কোশ্চেন থাকলেই যৌগিক ক্রিয়ার থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। শব্দ প্রকরণ থেকে প্রশ্ন থাকবেই, মাস্ট থাকবে। কারক বিভক্তি থেকেই থাকবে। তার মানে আপনার আজকে যে 4টা টপিকস থেকে সর্বনিম্ন প্রশ্ন হলো 4টা প্রশ্ন থাকবে, মানে সর্বনিম্ন বললাম গ্রামাটিক্যালে। ঠিক আছে, তো খেয়াল করেন কারক এবং বিভক্তি। আগে বলি যে ক্রিয়াকে প্রশ্ন করে সাধারণত কারক নির্ণয় করতে হয়, এবং কারকের সাথে বিভক্তি শব্দটা জড়িত। এখন প্রশ্ন হচ্ছে যে বিভক্তি কি? বিভক্তি হচ্ছে একটা শব্দের সাথে আর একটা শব্দের অন্বয় বা সম্পর্ক সাধনের জন্য যেসব শব্দ অংশ ব্যবহার করা হয় তাকে বিভক্তি বলে। এখন আপনি বলছেন যে বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুল একটা শব্দ, ধান একটা শব্দ, খেয়েছে একটা শব্দ। এই বাক্যের ভিতরে 2টা বিভক্তি আছে, বলতে পারবেন কোন কোন বিভক্তি? বিভক্তি আছে বুলবুলিতে, এখানে আচ্ছা, বুলবুলির সাথে
আচ্ছা, দুইটা বিভক্তি আছে, একটা আছে বুলবুলিতে আর একটা আছে খেয়েছে। ভাই বিভক্তি, খেয়েছে, জি হ্যাঁ, বিভক্তিকে প্রধানত ভাগ করা যায় কয় ভাগে ভাই? তার 6 ভাগে। আচ্ছা, বিভক্তিকে বাগে আচ্ছা, ওকে, খেয়াল করেন, বিভক্তিকে প্রধানত সরি ভাগ করা যায় দুই ভাগে। একটা হচ্ছে নাম বা শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। নাম বা শব্দ বিভক্তি শুধুমাত্র নাম বা শব্দবাচক শব্দের সাথে ব্যবহৃত হয়, নাম শব্দের সাথে, মানে যার ভিতরে কোনো ক্রিয়ার কিছুই থাকবে না। আর ক্রিয়া বিভক্তি সবসময় হচ্ছে যে ক্রিয়াপদের সাথে যুক্ত থাকে। যেমন খেয়েছে, আমি বললাম আমরা পড়ছি, তাহলে পর যোগ ছি, তাহলে এটা হচ্ছে যে আমাদের এই সিটা হচ্ছে যে ক্রিয়া বিভক্তি। বোঝা গেছে? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, খেয়াল করেন, তা আমরা যাই কারক। কারক ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়টা আমরা জানি। কারককে ভাঙলে হচ্ছে ক্রি যোগ অক বা নক, একটা প্রত্যয় সাধিত শব্দ যা ক্রিয়া সম্পাদন করে, সেটাই হচ্ছে যে কারক। আমাদের গ্রামেটিক্যালে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব বা গ্রামেটিক্যালে যতগুলো আছে, যেমন ব্যাকরণ শব্দ, কারক শব্দ, উপসর্গ শব্দ, সন্ধি শব্দ, ম্যাক্সিমাম শব্দগুলোই প্রত্যয় সাধিত শব্দ। তাহলে দেখেন, কারক শব্দটা হচ্ছে যে প্রত্যয় সাধিত শব্দ, এটা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বিভক্তি একটি শব্দের সাথে অপর একটি শব্দের অন্বয় বা সম্পর্ক সাধনের জন্য যে অর্থহীন শব্দাংশ ব্যবহার করা হয় তাকে আমরা বলছি কি? বিভক্তি। কারণ আমাদের কারক যখন নির্ণয় করবো তখন দেখবো আন্ডারলাইন যুক্ত একটা শব্দ আছে, ওই আন্ডারলাইন যুক্ত শব্দকে আমাদের ওর সাথে কি থাকবে, কারক নির্ণয় করতে পারবে। এবং যদি একটু কঠিন করে প্রশ্ন তাহলে হয়তো বা বিভক্তিটাও নির্ণয় করতে পারে। সাধারণত আমরা বিগত সালের প্রশ্ন দেখলে দেখতে পাই যে কারকের সাথে বিভক্তিকেও নির্ণয় করতে পারে। এখন খেয়াল করে দেখেন, এই, স্যার জি, স্যার কারক তো ওই যে আমাদের গাইড বই যেটা দেওয়া আছে সেখানে বাক্যতত্ত্ব দেওয়া আছে, মানে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় দেওয়া আছে। আর নবম দশম শ্রেণীর বইতে কি কত কি তথ্য দিয়ে আছে? উনিশ চৌধুরী স্যারের বইতে ওখানে দেখবেন যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের। আচ্ছা, বিভক্তিকে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, যেটা সমাপিকা ক্রিয়া শেষে বসে। আমরা ক্রিয়াপদ যখন করব তখন সমাপিকা অসমাপিকা ক্রিয়া করব, কারণ এটা বাক্যের সাথে সম্পর্কিত। দ্বিতীয় হচ্ছে নাম বা শব্দ বিভক্তি। তাহলে আবারও বললাম, নাম বা শব্দ বিভক্তিকে অনেক আছে যে যারা ব্যাকরণ পারদর্শী বা ব্যাকরণ বিষয়ে যারা অভিজ্ঞ তারা বলেন যে নাম বা শব্দ বিভক্তিকে কারক বিভক্তিও বলা হয়। ঠিক আছে, কারণ এটা কারকের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। আমরা জানি যে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত। আর ক্রিয়া বিভক্তি হচ্ছে যে কি সমাপিকা ক্রিয়ার সাথে বসে। দেখেন, একটা নাম বা শব্দ বিভক্তি 7 প্রকার। প্রথম হচ্ছে শূন্য, দ্বিতীয় কেরে, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থ কেরে নিমিত্ত বা জন্য উদ্দেশ্যে ব্যবহৃত হয়, পঞ্চমী হইতে থেকে সে, ষষ্ঠী হচ্ছে রয়ের, সপ্তমী এ অন্তস্থতে। খেয়াল করেন কারক, তাহলে ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে আমরা বলছি কারক। এর কাছে ডেফিনেশন পরীক্ষায় যদি দেয় ক্রিয়াপদের সাথে কোন পদের বিশেষ্য সর্বনাম, এখন দেখেন নাম পদ হইতে গেলে বিশেষ্য এবং সর্বনাম লাগে, কিন্তু ওখানে অপশনে যদি শুধু নাম পদ থাকে তাহলে উত্তর হচ্ছে যে নাম পদ। যেমন রাসেল ভাইয়া পড়ায়, তাহলে এখানে অনেক সময় দেখেন এখন স্মার্ট ওয়েতে যখন প্রশ্ন করে তখন এই আন্ডারলাইন থাকে না, না থেকে আপনাকে বুঝতে হবে যে এটা কোন কারক। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে মুখ্য যে কর্তা আছে তাকে নির্দেশ করছে রাসেল ভাইয়া পড়ায়, তাহলে কে পড়ায়? রাসেল ভাইয়া। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে এটা হচ্ছে কর্তৃকারক হয়ে যায়। এখন দেখেন এই রাসেল ভাইয়া, এটা হচ্ছে যে নামপদ, আর পড়ায় এটা হচ্ছে যে আমাদের কি ক্রিয়াপদ। তা নামপদের সাথে যদি কোনো শব্দাংশ ব্যবহৃত হয় সেটাকে বলছি আমরা নাম বা শব্দ বিভক্তি। আর ক্রিয়াপদের সাথে যদি কোনো শব্দাংশ ব্যবহৃত হয় সেটাকে বলছি আমরা ক্রিয়া বিভক্তি। খেয়াল করে দেখেন, এখানে কারকের হচ্ছে যে আপনার প্রকারভেদ আছে, কর্তৃক, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। ঠিক আছে, এখন আমাদের নতুন নবম দশম শ্রেণীর বইতে সম্প্রদান কারককে কে তুলে দেওয়া হয়েছে, দিয়ে সেখানে সম্বন্ধ কারক দেওয়া হয়েছে। পুরাতন যে বইটা ছিল মনীষ চৌধুরী স্যারের, ওই বইতে সম্বন্ধ পদ ছিল, কারক ছিল না। সম্বন্ধ মানে কি? আমরা বলি যে অমকের সাথে অমকের সম্বন্ধ করছি। সম্বন্ধ মানে হচ্ছে সম্পর্ক তৈরি করা, অর্থাৎ একটা শব্দের সাথে অপর একটি শব্দের সম্বন্ধ করা। এই সম্বন্ধটা করে কি? কারক 6 প্রকার যদি বুঝলেন? আসে, জি, কারক জি, কি তাহলে 6 প্রকার? জি, 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 আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে সম্বন্ধ হচ্ছে একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পর্ক তৈরি করে।
ঠিক আছে, এই সম্বন্ধটা তৈরি করছে কিসে? বিভক্তি। মজার বিষয় হচ্ছে সম্বন্ধ কারক আমরা এত শর্টকাট টেকনিকে শিখবো যে দেখার সাথে সাথে আপনি বলতে পারবেন যে এটা সম্বন্ধ কারক। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন আমরা এখানে এই যে আহ, কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সুন্দরভাবে সম্পাদন করা হয়। ঠিক আছে, এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারককে বাদ দিতে চেয়েছিলেন তিনি, এবং এখন আমরা নতুন নবম দশম শ্রেণীর বইতে সম্প্রদান কারকের কোনো অস্তিত্ব পায় না। আচ্ছা, এইটাও একটা প্রশ্ন বিগত সালের, যে হচ্ছে যে কোন লেখক সম্প্রদান কারককে বাদ দিতে চেয়েছেন। ঠিক আছে, কারণ প্রশ্ন আসলে কই করবে, নতুন নতুন প্রশ্ন করতে করতে এমন অবস্থা হয়ে যাচ্ছে যে প্রশ্নের আগামাথা থাকছে না, এটা আপনারা নিজেও ভালোভাবে দেখছেন। পরীক্ষায় মনে হয় আসছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন, এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই বলছি আর কি, সেটাও দিয়ে দিছি। দেখেন, কারক কারক নির্ণয়ের একটা বডি মেথড এখানে দেখানো হয়েছে। খেয়াল করেন, আমরা বললাম যে ক্রিয়াকে প্রশ্ন করে কারক নির্ণয় করা যায়। আপনাকে প্রথমে বাক্যের প্রাণ বলা হয় ক্রিয়াপদকে। ঠিক আছে, বাংলা বাক্যের ক্রিয়াপদ একদম সবসময় শেষে থাকে। একটা বাক্যের গুণ তিনটা: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। কিন্তু একটা বাক্যের প্রধান অংশ আছে দুইটা, একটা উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। এই বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে সবসময়, অর্থাৎ শেষ অংশে ক্রিয়া থাকে। আর ওই ক্রিয়াকে আপনি প্রশ্ন করে কারক নির্ণয় করবেন। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক, তার মানে সবসময় কর্তাকে নির্দেশ করবে। কর্মকারক, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হয়। তারপরে বললাম ক্রিয়াকে কিসের দ্বারা, কি উপায়ে, কোনো কিছুর মাধ্যমে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা করণকারক হয়। আর যদি নিঃশর্তভাবে কোনো কিছু দান করা বোঝানো হয় তাহলে সেটা হচ্ছে সম্প্রদান করক হয়। কোনো কিছু হতে, থেকে, চেয়ে, বিচ্যুত, পতিত, ভীত, জাত, এই ধরনের কোনো শব্দ থাকলে অপাদান কারক হয়। আমরা এখনো মেন ইয়েতে যাইনি, আমরা জাস্ট প্রথমে আমরা যে চিনার উপায়গুলো একটু দেখছি আর কি। তারপরে দেখেন, ক্রিয়াকে সাধারণত স্থান বা কোনো হচ্ছে যে বিষয় বা কোনো সময় যদি নির্দেশ করে প্রশ্ন করা হয় তাহলে সেটা অধিকরণ কারক হয়। দেখেন এখানে একটা উদাহরণ দিয়েছি আমরা, লেখা আছে দুর্গত স্থানে রাজা স্বহস্তে নিজ তহবিল হতে বন্যার্তদেরকে ত্রাণ বিতরণ করলেন। এখন দেখেন একটু খেয়াল করেন এই বাক্যের, ঠিক আছে, এই যে একটা বাক্য আমরা লিখছি, এই বাক্যের ভিতরে হচ্ছে যে আপনার ক্রিয়াপদ কোনটা? ঠিক আছে, ক্রিয়াপদ হচ্ছে কি বিতরণ করলেন। বিতরণ তাহলে করলেন। হ্যাঁ, তাহলে এটাকে আমি এখন প্রশ্ন করব। একে যদি আমি এখন প্রশ্ন করি, যে ক্রিয়াকে প্রশ্ন করছি, প্রথমে আমরা কে দ্বারা প্রশ্ন করছি। ঠিক আছে, কে বিতরণ করলেন? কে বিতরণ করলেন? রাজা বিতরণ করলেন। ঠিক আছে, রাজা। হ্যাঁ তাহলে রাজা কর্তৃকারক। হ্যাঁ তাহলে রাজা এখানে হচ্ছে কি কারক? কর্তৃকারক। এখানে রাজার সাথে কোনো কিছু যুক্ত নাই বিধায় তাহলে এটা কর্তৃকারকের শূন্য বিভক্তি। দ্বিতীয় আমি পূর্ণ প্রশ্ন, বিভক্তি। হ্যাঁ দ্বিতীয় আমি প্রশ্ন করছি ভাই, খেয়াল করেন যে এই যে বিতরণ করলেন তিনি কি বিতরণ করলেন? ঠিক আছে, আমি প্রশ্ন করছি ত্রাণ কি বিতরণ বিতরণ ত্রাণ। করলেন। করলেন। গুড, তাহলে ত্রাণ বিতরণ তাহলে এটা করলেন। করণ কারক। হ্যাঁ তাহলে এটা সরি, এটা হচ্ছে কর্মকারক। ঠিক আছে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। তাহলে আমি প্রশ্ন করলাম কি বিতরণ করলেন? ত্রাণ বিতরণ করলেন। 3 নম্বরে আমি প্রশ্ন করব যে কিসের দ্বারা, কি উপায়ে, অ্যাজ এ হেল্পার হিসাবে ব্যবহৃত হবে। ঠিক আছে, কিসের দ্বারা বিতরণ করলেন তিনি? দেখেন, স্বহস্তে করণকারক। হ্যাঁ স্বহস্তে তিনি বিতরণ করলেন। তাহলে এটা হচ্ছে যে কি কারক? করণ কারক। আচ্ছা ভালো কথা, তাহলে কিসের দ্বারা তিনি হচ্ছে যে বিতরণ করেছেন। আচ্ছা, এবার আমি তারপরে প্রশ্ন করছি যে তিনি কোথা হতে বিতরণ করলেন। ঠিক আছে, মানে জিনিসটা তিনি কোথা হতে বা কোথা থেকে তিনি পেয়েছেন। তহবিল হতে। ঠিক আছে, তহবিল থেকে। হ্যাঁ তাহলে এটা অধিকরণ। হ্যাঁ, তাহলে খেয়াল করেন শোনেন, কোথা হতে তিনি বিতরণ করেছেন। এখন দেখেন এই নিজ তহবিল হতে তিনি বিতরণ করেছেন। ভাই তহবিল হতে এটা কি, হ্যাঁ এটা কি যোগ হচ্ছে? অপাদান। এটা কি যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে? বিয়োগ তহবিল হচ্ছে। এটা বিয়োগ হচ্ছে, চলে যাচ্ছে। দুই ভাবে, হ্যাঁ অপাদান। হ্যাঁ খেয়াল করেন দুই ভাবে চিন্তা করা যায়। একটা হচ্ছে যে কোথা হতে বিতরণ করলেন, ঠিক আছে, এবং সেখান থেকে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে যে অপাদান কারক। আচ্ছা ভালো কথা, এবার আমি তারপরে প্রশ্ন করব, এই যে রাজা বিতরণ করলেন, তিনি বিতরণ করলেন কোথায় বিতরণ করলেন? ঠিক আছে, তিনি কোথায় বিতরণ করেছেন রাজা? দুর্গত স্থানে বিতরণ করেছেন। তাহলে দুর্গত। হ্যাঁ,
ভাই একটু মিউট করতে হবে। দুর্গত স্থানে বিতরণ করলেন, এই দুর্গত স্থান এটা হচ্ছে তাহলে আমাদের কি কারক? এটা হচ্ছে অধিকরণ। অধিকরণ কারক। অধিকরণ। ধন্যবাদ। তারপরে এখন আমি প্রশ্ন করছি, দেখেন যেটা রবীন্দ্রনাথ বাদ দিয়ে দিয়েছে সেটা আমরা একটু নিয়ে আসলাম। এখন এই যে আমরা দেখি, যদিও বাংলাদেশের যারা পলিটিক্স করে তাদের ভিতরে অনেক ধরনের ক্যারেক্টার দেখা যায়, কিন্তু আমরা সাধারণত যারা সংবেদনশীল মানুষ, তারা আমরা ত্রাণ বিতরণ করে ওই ত্রাণ কি ফেরত নেই? আবার ফেরত নিই না। ঠিক আছে, তাহলে দুর্গত স্থানে রাজা স্বহস্তে নিজ তহবিল হতে কাদেরকে ত্রাণ বিতরণ করলেন? কাদেরকে? বন্য বন্যতদেরকে। হ্যাঁ, বন্যার্তদেরকে তিনি এই ত্রাণ বিতরণ করলেন। এখন দেখেন, এই ত্রাণ বিতরণ করার পর ওই ত্রাণটা কি আবার ফেরত নিচ্ছেন? আপনি নিচ্ছেন না। আপনি নিঃস্বার্থভাবে বিতরণ করেছেন। তা নিঃস্বার্থভাবে সম্প্রদান। যখন বিতরণ করছেন তখন এটা হয়ে গেল কি? সম্প্রদান কারক। সম্প্রদান। এবং আরেকটু কথা এখানে বলে রাখি, যদিও আমি বিস্তারিত বলবো, যে সম্প্রদান কারক সবসময় হচ্ছে ব্যক্তিবাচক হয়। এবং এই সম্প্রদান কারকে দেখেন এখানে কে বিভক্তি আছে। ঠিক আছে, যখন এই কারকটা সম্প্রদান হয়ে যাবে তখন কে রে দেখেন দ্বিতীয় আর চতুর্থী নিয়ে কনফ্লিক্ট হয়। যখন সম্প্রদান কারক হবে তখন এটা সবসময় চতুর্থী বিভক্তি হবে। যদি ওই বাক্যটা সম্প্রদান কারক না হয় তাহলে ওইটা হচ্ছে যে কর্মকারক হয়ে যাবে। তাহলে এইটা আপনি মনে হয় প্রথম অবস্থায় যে কারক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আশা করি পেয়েছেন। আচ্ছা, খেয়াল করেন, কর্তৃকারক। তাহলে আমরা দেখেন কর্তৃকারক এর সাথে হচ্ছে যে কর্তা যা করে, ব্যক্তি হোক বস্তু হোক, যাকে দ্বারা ক্রিয়া সম্পাদিত হয় সেটা হচ্ছে বাক্যের কর্তা, এবং তিনি যা করবেন সেটাই হচ্ছে কর্তৃকারক। এই জন্য আমরা ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে কর্তৃকারক নির্ণয় করতে পারি। আমরা কি লিখছি এখানে? যে কাজ করে ব্যক্তি হোক বস্তু হোক সেটাই হচ্ছে যে কর্তা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা বলছি যে ক্রিয়ার দিকে তাকিয়ে কারক নির্ণয় করতে হবে। ক্রিয়ার দিকে তাকিয়ে কিভাবে কারক নির্ণয় করতে হবে? যেমন চাঁদ উঠেছে। দেখেন এখন প্রশ্ন হচ্ছে যে চাঁদ উঠেছে, এখন কি উঠেছে? চাঁদ উঠেছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? যখন এখানে থাকতো যে হচ্ছে যে শুধু খাঁচার নিচে যদি দাগ থাকতো তাহলে এক ধরনের কারক হতো, যদি আহ, দাগ থাকতো হচ্ছে যে পাখির নিচে তখন এক ধরনের দাগ থাকতো। ঠিক আছে, কারক হতো। যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তাহলে খাঁচা যখন থাকতো তখন একটা স্থানকে বোঝাতো, অধিকরণ কারক হতো। আর যখন বলতাম যে শুধু পাখির নিচে দাগ, তাহলে কি কেমনে আসে যায়, তখন এটা কর্মকারক কর্মকারক। কর্মকারক হয়ে যেত। পুলিশ চোর ধরেছে, এই চোর ধরা কাজটা কার দ্বারা সম্পাদিত হয়েছে? পুলিশ দ্বারা। ঠিক আছে, তাহলে কে চোর ধরেছে? পুলিশ ধরেছে, কর্তৃকারক। আচ্ছা, রহিমকে যেতে হবে। স্যার, স্যার খাঁচার ভিতর অচিন পাখি, পাখিটা কাজ করতেছে না, তাহলে তাকে কর্তৃকারক না? পাখি তো নিজে নিজে যাচ্ছে আসছে, তো এটা তো কর্তৃকারক হওয়ার কথা স্যার। আচ্ছা, এই এই নিয়ে আমি লাস্টে আমার আসছে কেন হয়েছে কেন হয়নি এর এমন একটা সেশন রাখছি, একটু পরে দেখাচ্ছে ভাই। রহিমকে যেতে হবে, এখন আমি প্রশ্ন করলাম কাকে যেতে হবে? রহিমকে যেতে হবে, তাহলে আমরা এটা কোন কারক পেলাম? কর্মকারক। দেখেন, ক্রিয়ার বৈচিত্র্য অনুযায়ী কর্তাকে চার ভাগে ভাগ করা যায়, চার প্রকার। এক নম্বর হচ্ছে যে আমরা পেলাম মুখ্য কর্তা, যে ব্যক্তি সরাসরি ক্রিয়া সম্পাদনে নিয়োজিত থাকবে। ঠিক আছে, সেই ব্যক্তিকে আমরা বলছি আছে কি? মুখ্য কর্তা, মানে যে কর্তা নিজে কাজ করে। যেমন রিফাত পড়ায়, তাহলে এখানে পড়াচ্ছে কিনা? রিফাত। বললাম করিম ফুটবল খেলে। ঠিক আছে, এখন এই করিমের নিচে যদি দাগ থাকে একরকম হবে, ফুটবলের নিচে দাগ থাকলে একরকম হবে। ঠিক আছে, এটাও আমি দেখাবো, কোনো কিছু স্কিপ হবে না, সমস্যা নেই। তাহলে এই করিমের নিচে যদি দাগ দাগ থাকে তাহলে এই করিমটা হতো আমার কি কারক? আচ্ছা, খেয়াল করেন, আহ, এই করিমের নিচেই যদি দাগ থাকতো তাহলে হচ্ছে করিমটা কি কারক হতো? আমার হচ্ছে যে, কর্তাবেদক। হ্যাঁ, কারণ হচ্ছে যে সে সরাসরি যুক্ত আছে। প্রযোজক কর্তা, যে কর্তা ফাঁকিবাজ, নিজে কাজ করে না অপরকে দিয়ে কাজ করায় তাকে বলছি আমরা প্রযোজক কর্তা। আবার বলছি, যে কর্তা অন্যকে দিয়ে পরিচালিত করে। ঠিক আছে, যে কর্তা অন্যকে দিয়ে কাজ সম্পাদন করে সেটা হচ্ছে প্রযোজক কর্তা। আর প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করায় সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। কিভাবে হচ্ছে দেখেন, যে কর্তা কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেটা হচ্ছে প্রযোজক কর্তা। আর হচ্ছে যে প্রযোজ্য কর্তা হচ্ছে কি? প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করায় সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। উদাহরণ দিলে বুঝতে পারবেন। লিখলাম জালাল ছাগলকে ঘাস খাওয়াই। এই যে বাক্য আছে, এই বাক্যের এই যে খাওয়াই, এই খাওয়াটা হচ্ছে যে, এই খাওয়া শব্দটা হচ্ছে আমাদের মেন ক্রিয়া। এখন খেয়াল করে দেখেন, এই যে খাওয়াটা হচ্ছে কাজ, এই খাওয়া কাজটা কে করছে? এটা কি জালাল করছে না ছাগল করছে? অবশ্যই ছাগল করছে। তাহলে ছাগল যে কাজটি করছে, ঘাস যে খাচ্ছে, ঠিক আছে,
এই ছাগলকে ঘাস খাওয়ার ব্যাপারে কে চালনা করছে? জালাল। তাহলে জালাল নিজে খাচ্ছে না, কিন্তু অন্যকে দিয়ে খাওয়াচ্ছে। আমরা টেলিভিশন সিনেমায় নাটক দেখার পরে দেখি ডিরেক্টেড বাই অমুক, ঠিক আছে, নিজেই অভিনয় করে না, অ্যাক্টরদেরকে দিয়ে অভিনয় করায়। তাহলে অ্যাক্টররা এখানে পুরো যোজ্যকর্তা, আর হচ্ছে যে ডিরেক্টর, সে নিজে অভিনয় করছে না, অন্যকে দিয়ে করাচ্ছে বিজয়ী, এটা প্রযোজক কর্তা। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে। ব্যতিহার কর্তা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একই ক্রিয়া যখন একাধিক কর্তা দ্বারা সম্পাদিত হয় তখন তাকে বলে ব্যতিহার কর্তা। আবার বলছি, একই ক্রিয়া যখন একাধিক কর্তা দ্বারা সম্পাদিত হয় তখন তাকে বলে ব্যতিহার কর্তা। বললাম মায়ে ঝিয়ে ঝগড়া করে, এখানে ঝগড়া করা কাজ, এই কাজটা কে করছে? মা করছে এবং ঝিউ করছে, একা মা করছে না, দুইজন আছে। তারপরে বললাম যে লাইলি মজনু সিনেমা দেখে, তাহলে সিনেমা দেখা কাজ, এটা শুধু লাইলা কিংবা মজনু একা একা করছে না, দুইজন মিলে করছে। তাহলে একই ক্রিয়া, একই ক্রিয়া, এই সিনেমা দেখা কাজ, একই ক্রিয়া যখন একাধিক কর্তা দ্বারা সম্পাদিত হচ্ছে তখন সেটাকে আমরা বলছি যে ব্যতিহার কর্তা। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে মেন কাজটা হচ্ছে যে আমাদের কি জল খাওয়া কাজ। এই জল খাওয়া কাজটা শুধু বাঘ করছে না কিংবা মহিষ করছে না, দুইজনই করছে। এই জন্য এটাকে আমরা বলছি কি ব্যতিহার কর্তা। তাহলে ব্যতিহার কর্তার আন্ডারে যত উদাহরণ থাকবে আপনি যদি দেখেন তাহলে একবারে চোখ বুঝে সেটা হচ্ছে কি কারক হবে? কর্তৃকারক হবে। আচ্ছা, তারপরেও দেখেন রাজায় রাজায় লড়াই করে, এই লড়াই করা কাজটা একা রাজা করছেন, একাধিক রাজা দ্বারা সম্পাদিত হচ্ছে। আশা করি কর্তৃকারক আপনারা বুঝছেন। কর্মকারক, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। কর্তা যাকে কেন্দ্র করে কাজ করে, কর্তার কাজ বা নজর যার উপর, সেটাই হচ্ছে বাক্যের হচ্ছে কি কর্ম। এটি নিজে অ্যাক্টিভ থাকে না, অন্যকে অ্যাক্টিভ করাচ্ছে। আচ্ছা, ট্রেন চালাচ্ছে, ঠিক আছে, এখানে দেখেন কর্তা উজ্জ আছে, তাহলে কি চালাচ্ছি? ট্রেন চালাচ্ছি। যদি থাকতো ট্রেন চলছে তাহলে এটা হচ্ছে যে এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যেত এবং ক্রিয়ার কারকের নামও চেঞ্জ হয়ে যেত। খেয়াল করেন, ফুল তুলছে, তারপরে রহিমকে যেতে দাও, রেখমা দাসেরে মনে। তাহলে এগুলো সব হচ্ছে যে আমাদের কি কর্মকারকের উদাহরণ। আমরা আবার বললাম ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। তারপরে দেখেন সমধাতুস কর্ম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সমধাতুস কর্ম হচ্ছে কর্ম এবং ক্রিয়া, ঠিক আছে, কর্ম এবং আপনার হচ্ছে যে ক্রিয়া, এরা যদি একই ধাতু বা বর্ণ থেকে উৎপন্ন হয় তাহলে সেটাকে বলবো আমরা সমধাতুস কর্ম। আবারও বললাম, দেখেন কর্ম এবং ক্রিয়া যদি একই ধাতু বা বর্ণ থেকে উৎপন্ন হয় তাহলে তাকে বলবো সমধাতুস কর্ম। আমরা জানি যে কর্ম কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মপদ পাওয়া যায়, ঠিক আছে। সাধারণত কর্মকে দুই ভাগে ভাগ করে, যে একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম। মুখ্য কর্ম হচ্ছে সবসময় বস্তুবাচক হবে, এর সাথে কোনো বিভক্তি যুক্ত থাকবে না। আর গৌণ কর্ম হচ্ছে যে ব্যক্তিবাচক হবে এবং এর সাথে কে বা রে বিভক্তি থাকবে, তবে 99% ক্ষেত্রে কে বিভক্তি আপনি পাবেন। তাহলে আবারও বলছি, কর্ম এবং ক্রিয়া যদি একই ধাতু বা বর্ণ থেকে উৎপন্ন হয় তাকে বলবো আমরা সমধাতুস কর্ম। ঠিক আছে, দেখা যাক। লিখছি খুব এক ঘুম ঘুমিয়েছি, ঘুম ঘুমিয়েছি, একই কর্ম এবং ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। তারপরে আর মরা কান্নায় কেঁদো না, কান্না কেঁদো না। তারপরে আমরা বলতে পারি এমন সুখের মরা কে না মরতে চাই, মর মরতে। তাহলে একই বর্ণ বা ধাতু থেকে উৎপন্ন হয়েছে কর্ম এবং ক্রিয়া, তাহলে এটাকে আমরা বলবো সমধাতুস কর্ম। তাহলে পরীক্ষায় সমধাতুস কর্ম নিয়ে কোনো উদাহরণ আসলেই চোখ বুঝে সেটা হচ্ছে কি কর্মকারক হবে। আচ্ছা, কর্ম প্রধানত দুই প্রকার, একটা মুখ্য কর্ম, সেটাকে আমরা কি বাচক বলছি? বস্তুবাচক। গৌণ কর্ম সবসময় হচ্ছে যেটা ব্যক্তিবাচক হয়। জালাল তারিককে কলম দিল, তাহলে এখানে ক্রিয়াকে প্রশ্ন করে কর্মপদ নির্ণয় করা হয়। ক্রিয়াকে আমরা যদি প্রশ্ন করি কি দিল, কলম দিল, তাহলে এটা হচ্ছে যে কি মুখ্য কর্ম, এটা কি বস্তুবাচক। আচ্ছা, কাকে দিল? তারিককে দিল, এটা হচ্ছে যে ব্যক্তিবাচক, এটা হচ্ছে কি গৌণ কর্ম, এবং এর সাথে সবসময় কে বা রে বিভক্তি যুক্ত থাকবে। খেয়াল করেন, তারিখকে কাকে দিল ব্যক্তিবাচক বিভক্তি যুক্ত থাকবে। কলম হচ্ছে যে আমরা কি দিল, কলম দিল বস্তুবাচক, এটা হচ্ছে বিভক্তিহীন। করণ কারক, করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছুর দ্বারা কোনো কাজ সম্পাদন করা যদি বোঝানো হয় তাহলে সেটা করণ কারক হয়। আপনাদের একটু বলে রাখি, যতগুলো তৃতীয় তৎপুরুষ সমাস আছে, যতগুলো তৃতীয় তৎপুরুষ সমাস, সকল তৃতীয় তৎপুরুষ সমাসই হচ্ছে করণ কারক, এটা মাথায় রাখবেন।
যতগুলো তৃতীয় তৎপুরুষ আছে সকল তৃতীয় তৎপুরুষই হচ্ছে কি করণ কারক। তাহলে করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়, ক্রিয়াকে কিসের দ্বারা, কি উপায়ে, কিসের মাধ্যমে প্রশ্ন করে করণ কারক পাওয়া যায়। খেয়াল করেন, করণ সরাসরি কর্তাকে সাহায্য করে। আমরা বলছি লাঙল দিয়ে হাল চাষ করা যায় না, তাহলে এখানে হাল চাষটা কিসের মাধ্যমে, লাঙল দিয়ে। এবং করণ কারকে আমরা দেখি প্রায় 100%, প্রায় 99% ক্ষেত্রেই আমরা বলতে পারি যে করণ কারকে সবসময় তৃতীয়া বিভক্তি যুক্ত থাকে বা তৃতীয় বিভক্তি উজ্জ্বল থাকে। যেমন আমি যদি বলি চোখে দেখা, তাহলে এটা কোন কারক? তাহলে এই চোখকে দেখা না চোখ দ্বারা দেখা, চোখ দ্বারা দেখা, তাহলে তৃতীয় বিভক্তি যুক্ত আছে, কোনো কিছুর মাধ্যমে হচ্ছে, তাহলে এটা করণ কারক। তারপরে বললাম ফুলে ফুলে ভরে গেছে মন, কিসের দ্বারা মন ভরেছে? ফুল দ্বারা। নীল আকাশের নিচে রাস্তা চলেছি একা, যদি কেন থাকতো রাস্তায়, ঠিক আছে, তাহলে কারক চেঞ্জ হয়ে যেত। এখানে লেখা আছে রাস্তা চলেছি একা, রাস্তার মাধ্যমে, রাস্তার দ্বারা আমি চলছি, তাহলে এটা আছে কি করণ কারক। আর যদি রাস্তায় থাকতো তাহলে এটা আমরা অধিকরণ কারক দিতাম। বগুড়ার চিনি পাতা দই খেতে সুস্বাদু, ঠিক আছে, মানে চিনি দ্বারা পাতা, ঠিক আছে, এ খেতে সুস্বাদু। আচ্ছা, নতুন ধানে হবে নবান্ন, তাহলে নবান্ন কিসের মাধ্যমে হবে, কিসের দ্বারা হবে? নতুন ধান দ্বারা হবে। শিকারি বিড়াল গোফে চেনা যায়। খেয়াল করেন, আমরা লক্ষণাত্মকরণ বলে একটা করণ আমরা পড়েছি এর আগে, ঠিক আছে। তো লক্ষণাত্মকরণ হচ্ছে যে কি, যে আমরা সাধারণত ক্রিয়াকে প্রশ্ন করে কারক নির্ণয় করি, এটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু কারক আমরা দেখার সাথে সাথে আমরা বলতে পারি। যেমন আপনি ব্যতিহার কর্তা দ্বারা উদাহরণ দেখলে বুঝতে পারবেন এটা কর্তৃকারক, সমধাতুস কর্ম দ্বারা উদাহরণ দেখলে বলতে পারবেন এটা কর্মকারক। তেমনি লক্ষণাত্মকরণ হচ্ছে কোনো কিছু চেনার উপায়। সে- যদি চিনার উপায়, তাহলে ওই যে চিনার উপায়টাই হচ্ছে করণ কারক। শিকারি বিড়াল গোপ দেখলে চেনা যায়, তাহলে শিকারি বিড়ালটা আমি চিনছি কি দেখে? গোপ দেখে চিনছি। এই গোপটাই হচ্ছে যে আমাদের কি কারক? করণ কারক। আচ্ছা, তারপরে যদি আমি বলি যে জটাতে তাপস চেনা যায়, জটা, জটা কি? এখন যারা আপারা যারা আছেন আপনারা তারা চিন্তা করছেন যে চাকরি না হওয়া পর্যন্ত আর মাথায় কোনো শ্যাম্পু বা কোনো প্রসাধনী বা কোনো তেল কিংবা কোনো পানিও লাগাবো না, ঠিক আছে, তাহলে দেখা যাবে 1-2 মাস পরে বিভিন্ন শহরের যে বটবৃক্ষের নিচেই যে হচ্ছে যে অনেক মানুষ দেখবেন যে মাথায় একদম জট পাকিয়ে গেছে, ওটাকে বলা হয় জট। এখন জটাতে তাপস চেনা যায়, যারা জ্ঞান তপস্যা করে তাদেরকে তাপস বলা হয়। আমরা জানি যে অনেক প্রাচীন আমলে যারা আছে যে সনাতন ধর্মের বা বিভিন্ন সুফি যারা ছিল, তারা গভীর অরণ্যে বা গুহার ভিতরে তারা হচ্ছে যে আধ্যাত্মিক ধ্যান জ্ঞানে তারা চর্চা করতো। এই চর্চার সময় তাদের নাওয়া খাওয়া ঘুম কিংবা গোসল কিছুই মাথায় থাকতো না। তো বছরের পর বছর এইভাবে তারা ধ্যান করতো, বিধায় তাদের হচ্ছে যে মাথার এই যে চুল সেটা জট পাকিয়ে গেছে। তো তৎকালীন সময় যাদের এরকম জট দেখা হতো তারা দেখলে বোঝা যেত যে ইনি হচ্ছে যে ধ্যানে ছিলেন, গভীর ধ্যানে মগ্ন ছিলেন, তিনি হচ্ছে তপস্যা করেছেন জ্ঞান। তাহলে হচ্ছে যে তাপস আমরা চিনব কি দেখে? জটা দেখে। তাহলে এটা হচ্ছে যে আমাদের কি করণ কারক। তারপরে যদি বলি যজ্ঞোপবীতে ব্রাহ্মণ চেনা যায়, তাহলে ব্রাহ্মণটা চিনছি আমি কি দেখে? যজ্ঞোপবীত। তাহলে কোনো কিছু চেনার যে উপায়, ওই চেনার যে লক্ষণ, ওই সিমটম, ওটাও হচ্ছে যে আমার করণ কারক হবে। খেয়াল করেন, এই করণ কারক এর ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন বইতে পড়ি যে যতগুলো ক্রিয়া সামগ্রী আছে ওই ক্রিয়া সামগ্রীর নামই হচ্ছে করণ কারক, ঠিক আছে। ব্যাট, ফুটবল, তারপরে আছে আপনার ব্যাডমিন্টন, মার্বেল, তাস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর ভিতরে একটু সূক্ষ্ম পার্থক্য আছে, একটু জানার বিষয় আছে। জানার বিষয়টা হচ্ছে যে যদি আপনার হচ্ছে যে উপকরণের নাম, ঠিক আছে, উপকরণের আপনার হচ্ছে যে নাম, এবং যদি হচ্ছে যে আপনার এই খেলার নাম এক হয়, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে যে করণ কারক হবে। যদি উপকরণের নাম আর খেলার নাম যদি আপনার আলাদা হয়, তা তাহলে সেটা হচ্ছে কর্মকারক হবে। আবারও বলছি, উপকরণের নাম উপকরণের নাম এবং খেলার নাম যদি এক হয়, ঠিক আছে, উপকরণের নাম এবং খেলার নাম যদি এক হয় তাহলে সেটা অবশ্যই করণ কারক হবে। আর যদি উপকরণ এবং খেলার নাম যদি আলাদা হয় তাহলে সেটা হচ্ছে যে কর্মকারক হবে। এখন আমি বললাম রিয়াদ, রিয়াদ ক্রিকেট খেলে, ঠিক আছে, বললাম যে রিয়াদ ক্রিকেট খেলে, খেলার নাম কি? ক্রিকেট। এখন খেলার নাম ক্রিকেট, কিন্তু ক্রিকেট খেলা কি ক্রিকেট নামক কোনো উপকরণ দ্বারা খেলতে হয়? হয় না। ক্রিকেট খেলার জন্য ব্যাট লাগে, বল লাগে, ঠিক আছে,
তো তাহলে খেলার নাম আর উপকরণের নাম এক না। যদি এক না হয় তাহলে এটা কর্মকারক। যদি বলা হয় যে অয়ন তাস খেলে, খেলার নাম তাস, খেলছে তাস দ্বারা, তাহলে খেলার নামও তাস, খেলছেও তাস দ্বারা, তাহলে এটা করণকারক। যদি বলি যে রিবন ফুটবল খেলে, খেলার নাম ফুটবল, খেলছেও ফুটবল দ্বারা, তাহলে এটাকেও আমরা বলবো কি করণকারক। ঠিক আছে। কিংবা আমি যদি বলি খালিদ মার্বেল খেলে, খেলার নাম মার্বেল, মার্বেল তো মার্বেল দ্বারাই খেলতে হয়, তাহলে খেলার নাম এবং উপকরণের নাম এক, তাহলে এটা করণকারক। কিন্তু যদি বলি যে ব্রতি ব্যাডমিন্টন খেলে, খেলার নাম হচ্ছে ব্যাডমিন্টন, খেলছে কি ব্যাট এবং কর্ক দ্বারা, তাহলে খেলার নাম আর উপকরণের নাম এক না, তাহলে এটা কর্মকারক। কিংবা যদি আমি বলি যে প্রমি টেনিস টেনিস খেলে, খেলার নাম টেনিস, টেনিস কি টেনিস দ্বারা খেলতে হয়? খেলতে হয় না। তাহলে আমার বোঝানোর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে উপকরণের নাম এবং খেলার নাম যদি এক হয় তাহলে সেটা অবশ্যই হচ্ছে যে করণকারক হবে। উপকরণ আর খেলার নাম যদি আলাদা হয় তাহলে সেটা কর্মকারক হবে। আচ্ছা, সম্প্রদানকারক। সম্প্রদানকারকের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে আমরা ছোটবেলা থেকে পড়ছি বা বিভিন্ন বইতে পড়ছি নিঃশর্তভাবে দান করা বোঝালেই সম্প্রদানকারক হয়। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার যে শুধু নিঃশর্তভাবে দান করলে সম্প্রদানকারক হয় না, এর সাথে আরো কতগুলো বিষয় আছে। বিষয়টা আছে কি, যদি তীর্থ বা পবিত্র স্থানে গমন করা বোঝায়, কিংবা দেশের জন্য জীবন উৎসর্গ বা যুদ্ধে যাওয়া বোঝায়, এবং নিঃস্বার্থভাবে দান করা বোঝায়, তাহলে সেটা সম্প্রদানকারক হয়। ঠিক আছে। তাহলে নিঃস্বার্থভাবে সত্য ত্যাগ করে যদি হচ্ছে দান করা বা ত্যাগ করা যদি বোঝায় তাহলে সম্প্রদানকারক। তারপরে পবিত্র বা তীর্থ স্থানে যদি গমন করা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে যে সম্প্রদানকারক হবে। তারপরে যদি থাকে হচ্ছে যে দেশের জন্য জীবন উৎসর্গ, দেশের জন্য জীবন উৎসর্গ করা বা যুদ্ধে যাওয়া যদি বোঝানো হয় সেটাও সম্প্রদানকারক হবে। এখন উপরের এই শর্তগুলো যদি না মানে তাহলে সেটা সব সময়ের জন্য কর্মকারক হবে। যেমন দেখেন, আমি বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও, ঠিক আছে। এখন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা দেওয়ার পর আমি ওই ভিক্ষা তো আর ফেরত নিচ্ছি না, তার মানে আমি মালিক ত্যাগ করে দান করলাম। কিন্তু আমি যদি বলি ধোপাকে কাপড় দাও, তাহলে আপনি কাপড়টা শীতের সময় আপনি কাপড় চোপড় বা স্যুট সেটা হচ্ছে আয়রন করতে দিচ্ছেন, কালকে সকালবেলা অফিসে যাওয়ার আগে আবার আপনি সেটা নেবেন, তাহলে এটা নিঃস্বার্থভাবে দান করা বোঝাচ্ছে না। তাহলে নিঃস্বার্থভাবে দান করে যদি না বোঝায় তাহলে সেটা অবশ্যই কর্মকারক হবে। আর যদি নিঃস্বার্থভাবে দান করা বোঝানো হতো তাহলে সেটা হচ্ছে কি সম্প্রদানকারক হতো। বললাম জনাব আরিফ হজে গেলেন, ঠিক আছে, তাহলে তীর্থ বা পবিত্র স্থানে গেল। বললাম শুভেন্দু সাহা আহ গঙ্গা জলে স্নানে গেল বা সে বৃন্দাবনে গেল, তাহলে এই যে সনাতন বা হিন্দু ধর্মের তীর্থ পবিত্র স্থান, তাহলেও এটা সম্প্রদানকারক হবে। তারপরে আমরা বললাম যে তানভীর যুদ্ধে গেল, তাহলে সে যুদ্ধে যাওয়ার জন্য যাচ্ছে, তার মানে কি সত্য ত্যাগ করে পরিবার পরিজন সব বাদ দিয়ে সে যুদ্ধে যাচ্ছে, নিঃস্বার্থভাবে সে যুদ্ধে যাচ্ছে, এবং এটাও সম্প্রদানকারক হবে। কিন্তু যদি বলি মালিককে মাইনে দাও, ঠিক আছে, যে আপনার ফুল বাগানে কাজ করে তাকে আপনি হচ্ছে মাইনে দেবেন, বেতন দিবেন, কাজ করে বিধায় দিচ্ছেন, তাহলে এখানে সম্পর্কটা গিভ অ্যান্ড টেকেনের সম্পর্ক হয়ে গেছে, নিঃস্বার্থভাবে দান করা বোঝাচ্ছে না, তাহলে এটা সম্প্রদানকারক হবে না, হবে কি কর্মকারক। ঠিক একইভাবে যদি বলি ড্রাইভারকে বেতন দাও, সে আমাদের গাড়ি ড্রাইভ করে বিধায় তাকে আমরা বেতন দিচ্ছি, তাহলে এটা নিঃস্বার্থভাবে দান করা বোঝাচ্ছে না, তাহলে এটা কি কারক হবে? কর্মকারক হবে। দেখেন, আমাদের নবম দশম শ্রেণীর পুরাতন বইতে একটা উদাহরণ ছিল, বেলা যে পড়ে এলো জলকে চল, ঠিক আছে, এটা লেখা আছে নিমিত্ত অর্থে সম্প্রদানকারক। এখন বেলা যে পড়ে এলো জলকে চলে, এই জল বলতে গঙ্গা জলকে বোঝাচ্ছে, অর্থাৎ বেলা পড়ে যাওয়ার আগে গঙ্গা জলে পূজা দেব, এই অর্থে বোঝানো হয়েছে। তাহলে এই গঙ্গা জল এটা কি হিন্দু বা সনাতন ধর্মের জন্য একটা তীর্থস্থান, তাহলে ওই তীর্থস্থানে যে পূজা দেবে এটা যাও, এটাকে কি বোঝাচ্ছে? সম্প্রদানকারক বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে যাকে দেওয়া হবে সেটা হচ্ছে সম্প্রদান, পবিত্র স্থানে গমন, যা কিছু দেওয়া হবে তা হচ্ছে কর্ম, দেশের জন্য যুদ্ধে যাওয়া বা জীবন উৎসর্গ করা বোঝালে যা কিছু দেওয়া হবে তা অবশ্যই অফেরতযোগ্য হবে, ফেরত আনা গেলে উভয়ই কর্মকারক হবে। আচ্ছা, সম্প্রদানকারকে দ্বিতীয় বিভক্তি হয় না, হয় কি চতুর্থী বিভক্তি। যেমন আমি বললাম ভিক্ষুক কে, কে যুক্ত আছে, তাহলে এই কে যদি যুক্ত থাকে তাহলে কে কখনো হচ্ছে দ্বিতীয় হয়, কখনো চতুর্থ হয়।
কিন্তু যখন সম্প্রদানকারক হবে তখন সবসময়ের জন্য এটা চতুর্থী বিভক্তি হয়। কেন চতুর্থী বিভক্তি হয়? কারণ এটা নিমিত্ত অর্থ বোঝায়। আচ্ছা, যেমন দেখেন, ভিক্ষুককে ভিক্ষা দাও, দরিদ্রকে দান করো। ভিক্ষা, শুধু ভিক্ষা কর্মকারক, কিন্তু আমরা ছোটবেলায় পড়ছি ভিক্ষা কোন রকম আছে, আপনি মেরে দেন সম্প্রদানকারক। কিন্তু দেখেন শুধু ভিক্ষা কর্মকারক। অন্ধজনে দেহ আলো, ঠিক আছে, সময় দিতে চাঁদা দাও। জনাব আরিফ হজে গেলেন, দিব তোমা শ্রদ্ধা ভক্তি। তাহলে এই যে বিষয়গুলো, ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক, গুরু দক্ষিণা দাও, গুরুকে দক্ষিণা দাও, অর্থাৎ এই যে গুরুকে আপনি যে ভক্তি করছেন, শ্রদ্ধা দিচ্ছেন বা তাকে যে পারিশ্রমিক দিচ্ছেন, এটা তো আপনি আর পরে ফেরত নেবেন না, তাহলে এটা সম্প্রদান করো। সৎপাত্রে কন্যা দাও। অরণ্য বৃন্দাবনে গেল, তার মানে কি তীর্থস্থান বৃন্দাবন, সেখানে গেল, তাহলে এটা হচ্ছে কি সম্প্রদান কারক। ধোপাকে কাপড় দাও, ধোপাকে কর্মকারক, কারণ কাপড় হচ্ছে যে কর্মকারক। কি দাও? কাপড় দাও। আবার এটা কি নিঃস্বার্থ বোঝাচ্ছে না। সমিতিতে চাঁদা দাও, সমবায় সমিতিতে চাঁদা দাও, এই সমিতিতে হচ্ছে সম্প্রদান কারক। আর সমবায় সমিতিতে, তাহলে এটা হচ্ছে কি কর্মকারক। অপাদান কারক, প্রত্যেকটা কারক আমরা ক্রিয়াকে প্রশ্ন করে নির্ণয় করি, কিন্তু আপনার হচ্ছে যে অপাদান কারক হচ্ছে যে এমন একটি কারক যে কারকের ক্রিয়াকে প্রশ্ন করব না, কিছু কিছু সিমটম থাকবে, ওই সিমটম দেখে আমাদেরকে চিনতে হবে এটা হচ্ছে যে অপাদান কারক। যেমন একটা বাক্য থেকে, যেমন আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে অপাদান কারকে প্রায় ক্ষেত্রেই পঞ্চমী বিভক্তি যুক্ত থাকে, অর্থাৎ হইতে থেকে চেয়ে। যে বাক্য দ্বারা কোনো কিছু থেকে পতিত, বিচ্যুত, আরম্ভ, ভীত, রক্ষিত, দুরভিত, গৃহীত, উৎপন্ন, ঠিক আছে, যদি বোঝাই তাহলে সেটা হচ্ছে যে অপাদান কারক হয়। দেখেন, যেখান থেকে কোনো বিচ্যুত, ভীত, রক্ষিত, আরম্ভ, উৎপন্ন, সৃষ্টি, দূরত্ব, রূপান্তর বোঝাই, সেটা অপাদান কারক হবে। ট্রেন ঢাকা ছাড়লো, তাহলে ট্রেনটা ঢাকা কে করলো? ত্যাগ করলো। তাহলে কোনো কিছুর সাথে যদি যুক্ত হওয়া বোঝায়, আবার বলছি কোনো কিছুর সাথে যদি যুক্ত হওয়া বোঝায়, ঠিক আছে, যদি যুক্ত হওয়া বোঝায় তাহলে সেটা হচ্ছে অধিকরণ কারক হয়। আর যদি বিযুক্ত বা মাইনাস বোঝাই তাহলে সেটা হচ্ছে যে অপাদান কারক হয়। আচ্ছা, তারপরে দেখেন লেবুতে রস হয়, তো লেবুর থেকে রস উৎপন্ন হচ্ছে। বাবাকে ভয় পায়, এখন খেয়াল করে দেখেন, এই যে ভয়, ঠিক আছে, এই যে ভয়, এই ভয়ের নিচে যদি দাগ থাকতো তাহলে এটা আমরা দিতাম কি কর্মকারক। কিন্তু আমাদের দেখতে হবে অপাদান কারক তখন হবে যে এই ভয়টা কোথার থেকে উচ্চারিত হচ্ছে, ঠিক আছে, তাহলে যদি বাবাকে নিচে দাগ থাকে তাহলে সেটা হচ্ছে কি অপাদান কারক। হ্যাঁ, মোট কথা হচ্ছে ক্রিয়ার উৎস, জি জি সেটাই জি তো। জি 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 জি। আচ্ছা, এই জন্য একটু ভেঙে বুঝালাম আর কি, যে এখানে যদি দাগ থাকে যে কি পাই কর্মকারক, ঠিক আছে, কিন্তু এই যে ভয়টা কোথার থেকে উৎপন্ন হয়েছে বা উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে যে আমাদের অপাদান কারক। বর্ষাকালে সাপের ভয়, ঠিক আছে, তাহলে খেয়াল করেন, বাবাকে বড্ড ভয় পায়, সাপকে বড্ড ভয় পায়, এখানে আসছে যে কিসের ভয়? সাপের ভয়। দুধ থেকে দই হয়, যেটা উৎপত্তি হয়েছে, শুধু দই নিচে দাগ থাকলে কর্মকারক হতো। জমি থেকে ফসল হয়, শুধু ফসল হলে কর্মকারক, জমি থেকে নিচে যদি দাগ থাকতো অবাদান কারক। মেঘ থেকে বৃষ্টি হয়, 8টায় ক্লাস শুরু, অর্থাৎ এখানে শুরু কেন বোঝাচ্ছে? দেখেন 8টায় ক্লাস, আর কিছু বললাম না, তাহলে অধিকরণ কারক। আর যখন 8টায় ক্লাস শুরু, সোমবার থেকে পরীক্ষা আরম্ভ, আরম্ভ শুরু, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ ভাই বলেন। স্যার এই যে ভয়টা যে এখানে কর্মকারকটা হলো কেন স্যার? আমি বললাম যে দেখেন খেয়াল করেন, এখানে অপাদান কারক হচ্ছে যে কোথার থেকে উচ্চারিত হচ্ছে, উৎসটা কোথায়, উৎসটা আপনার সবসময় অপাদান কারক হবে, বুঝছেন? এই যে দেখেন জমি থেকে ফসল হয়, শুধু ফসলের নিচে যদি দাগ থাকতো তাহলে কর্মকারক। ক্রিয়াকে প্রশ্ন করেন কি হয়? ফসল হয়, এটা কর্মকারক। কিন্তু যদি আমার আন্ডারলাইন থাকতো জমি থেকে, ঠিক আছে, তাহলে ফসলটা কোথার থেকে উৎপন্ন হচ্ছে? জমি থেকে, যেখান থেকে উৎস যেটা সেটা হচ্ছে যে আপনার অপাদান কারক। আচ্ছা, 8টায় ক্লাস যখন শুধু থাকতো, 8টায় ক্লাস যখন থাকতো তখন সেটা হচ্ছে অধিকরণ কারক। আর যদি বলতো 8টায় ক্লাস শুরু বা 8টায় ক্লাস আরম্ভ বা সোমবার থেকে পরীক্ষা শুরু, তাহলে শুরু বা আরম্ভ যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে অপাদান কারক। সুখের চেয়ে শান্তি ভালো, আয়ু যেন পদ্ম পাতার নীল। নোট খেয়াল করেন, এ সুতোয় কাপড় হয়, অপাদান কারক। আবার দেখেন লেখা আছে কাপড়ে জামা হয়, তখন এটা হয়ে গেছে করণ কারক।
অধিকরণ কারক। আচ্ছা, তার আগে একটু বলি, আমরা বললাম যে যদি কোনো নির্দিষ্ট স্থানকে যদি বোঝানো হয়, ঠিক আছে, তাহলে সেটা অধিকরণ কারক হয়, আর যদি অনির্দিষ্ট স্থান বোঝানো হয় তাহলে অপাদান কারক। যেমন আমি বললাম ছাদে পানি পড়ে, পানিটা কোথায় পড়ছে? ছাদে পড়ছে, এক্সাক্ট ছাদে পড়ছে, তখন এটা অধিকরণ কারক। যদি বলা হয় যে ছাদ হতে পানি পড়ে, এখন ছাদ হতে পানি আমাদের মাথার উপরে পড়ছে, না অন্য ছাদে পড়ছে, না মাটিতে পড়ছে, না গাছের উপর পড়ছে, সেটা তো বলা নাই, তাহলে অনির্দিষ্ট করে বলছে। যদি অনির্দিষ্ট করে বললে তাহলে সেটা অপাদান কারক, আর যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটা অধিকরণ কারক। আবার বললাম যে ট্রেনটি যশোর থেকে ঢাকা পৌঁছালো, যশোরের নিচে দাগও আছে, ঢাকার নিচেও দাগ, তাহলে যশোর থেকে কি মাইনাস হয়ে যাচ্ছে, বিচ্যুত হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে যশোর হচ্ছে যে কি অপাদান কারক, ঢাকায় যে যুক্ত হচ্ছে, তাহলে ঢাকাটা হচ্ছে কি অধিকরণ কারক। খেয়াল করেন, অধিকরণ কারক ক্রিয়াকে কোথায়, কখন এবং একটা বিষয় দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে অধিকরণ কারক পাওয়া যায়। সাধারণত অধিকরণ কারককে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। যেমন দেখেন, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, বিশ্ববিদ্যালয়, শীতকালে ফুল ফোটে, শীতকাল সময়কে বোঝাচ্ছে, প্রভাতে সূর্য ওঠে, প্রভাত, আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, আকাশ, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, পাতায় পাতায়, কাজে মন দেও, কোথায় মন দিতে বলছে? কাজে, স্থিতি অবস্থা, কাননে কুসুম কলি সকলে ফুটিল, কানন মানে কি বাগান, সরোবরে, সরোবরে পদ্ম ফোটে, সরোবর তার মানে কি পুকুর, মানে যেখানে পানি খুব স্বচ্ছ বা নির্মল থাকে সেটাকে বলা হয় কি সরোবর। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, ঘোড়ায়, ট্রেন ঢাকা পৌঁছেছে, ঢাকায় যে যুক্ত আছে ঢাকা, এখানে আছে অধিকরণ কারক। আচ্ছা, অধিকরণ, এখানে হচ্ছে যেগুলো আর কি আমাদের কারকের এক্সাম্পল, সেগুলো আন্ডারলাইন করা থাকলে আমাদের ভালো হতো পড়ার সময়। ও আচ্ছা স্যার, আচ্ছা তারপরে ঠিক আছে, আমি সমস্যা নেই, আন্ডারলাইনের ব্যবস্থা করব। আর এর উপরে হচ্ছে যে প্র্যাকটিস তো থাকবেই, ঠিক আছে। এবং হচ্ছে যে অনেকেই দেখলাম গ্রুপে লিখছে যে উত্তরটা মার্ক করে দেওয়ার জন্য। আমার আসলে 3 দিন টানা পরীক্ষা ছিল, তো এই জন্য ওই যে এক কথায় প্রকাশের ওইটা উত্তর দিতে দেরি হয়েছে। আচ্ছা, অধিকরণ কারক 3 প্রকার। একটা হচ্ছে স্থান বা আধার অধিকরণ, আধার শব্দের অর্থই ভাই স্থান, তার মানে এর কাজ হচ্ছে শুধু স্থানকে নির্দেশ করবে, যত প্রকার স্থান আছে। এই স্থান বা আধার অধিকরণকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা নাম আছে ঐক্যদেশিক, আর একটা নাম আছে অভিব্যাপক, আর একটা নাম আছে বৈষয়িক। দেখেন ক্লাসে ছাত্রছাত্রী আছে, ক্লাসে বনে বাঘ আছে, বানান ভুল আছে এখানে, ঠিক আছে, বন। তারপরে দেখেন কালাধিকরণ, কালাধিকরণ হচ্ছে যে কাল বা সময়কে নির্দেশ করবে। বসন্ত ফুল ফোটে, তাহলে বসন্ত একটা সময় বা কালকে নির্দেশ করছে। শরতে কাশফুল ফোটে, শরৎকালকে নির্দেশ করছে। ভাবাধিকরণ, ভাবাধিকরণ হচ্ছে যে, একটু বলি যে ভাবাধিকরণ চিনার উপায় হচ্ছে, ভাবাধিকরণ কারকের যত উদাহরণ আছে সবসময় বাক্যে প্রথমে বসে, এবং ভাবাধিকরণের একটা অংশ আর একটা অংশের উপর নির্ভর করে, এবং যার উপর নির্ভর করে ওইটা হচ্ছে বাক্যের ভাব, ওটাই হচ্ছে ভাবাধিকরণ, এবং ওর সাথে সারা জীবনের জন্য সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। তো 3টা বিষয় বললাম। একটা হচ্ছে বাক্যের শুরুতে বসে, বাক্যের একটা অংশ আর একটা অংশের উপর নির্ভর করে, নির্ভরশীল অংশটাকে বলছি ভাব, ওটাই ভাবাধিকরণ, এবং ওর সাথে সবসময়ের জন্য সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। আপনারা ক্লাস লেকচার শোনেন, এগুলো পিডিএফ দেখেন, এর কাজ হচ্ছে যে আপনারা অ্যাপ্লাই করবেন, যে কোনো বই থেকে আপনি উদাহরণ সলভ করার চেষ্টা করবেন। আচ্ছা, দেখেন সূর্যোদয়ে পদ্ম ফোটে, পদ্মটা ফুটছে কোন কারণে? সূর্যোদয়ে, সূর্যের উদয়ে, তাহলে এখানে সূর্যোদয় এই অন্তঃস্থতে সপ্তমী বিভক্তি যুক্ত আছে। কান্নায় শোক মন্দীভূত হয়, শোক মন্দীভূত হচ্ছে কিসের মাধ্যমে? কান্নায়। তারপরে খেয়াল করেন, ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তি প্রয়োগ হয়ে পড়ে একে ভাবের সপ্তমী বলা হয়। খেয়াল করেন, স্থান বা আধার অধিকরণকে 3 ভাগে ভাগ করা যায়। আমরা আমরা প্রথমেই বললাম যে অধিকরণ কারককে 3 প্রকার। একটা হচ্ছে যে আধার অধিকরণ, 2 হচ্ছে কাল অধিকরণ, আর 3 নম্বর হচ্ছে ভাবাধিকরণ। আধার অধিকরণকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে ঐক্যদেশিক, আর একটা নাম হচ্ছে অভিব্যাপক, আর একটা নাম হচ্ছে কি বৈষয়িক। খেয়াল করেন, ঐক্যদেশিক, ঐক্যদেশিক হচ্ছে যে বিশাল স্থানের একটা নির্দিষ্ট অংশ বোঝাবে, বাকি অংশ কি থাকবে? বাকি অংশ খালি থাকবে। যেমন দেখেন, আমি এখানে বোঝানোর জন্য খালি শব্দটা লিখছি, ঠিক আছে। একটা বিশাল স্থানের
যে কোনো একটা নির্দিষ্ট অংশে ক্রিয়া সংগঠিত হবে আর বাকি অংশটা একদম আলবৎ খালি থাকবে। যদি খালি থাকে তাকে আমরা বলছি হচ্ছে ঐক্যদেশী। যেমন আমি বললাম বনে বাঘ আছে। এখন দেখেন সুন্দরবনে আপনি যাওয়ার সাথে সাথে কি আগে বাঘ পাবেন না আগে গাছ পাবেন? অবশ্যই গাছ পাবেন। ঠিক আছে, তার মানে সমস্ত জায়গা জুড়ে বাঘ নেই, নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় বাঘ আছে, বাকি অংশ কি আছে? খালি আছে। এই জন্য পাশে আমরা লিখলাম খালি থাকে। খেয়াল করেন, বললাম পুকুরে মাছ আছে। এখন পুকুরে পা দেওয়ার সাথে সাথে কি আগে মাছ পাবেন না পানি পাবেন? সমস্ত জায়গা জুড়ে মাছ নেই, নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় মাছ আছে, বাকি অংশ কি আছে? খালি আছে। এই জন্য আমরা বললাম যে খালি আছে। বললাম আকাশে চাঁদ আছে। আমি যদি এখান থেকে উগান্ডা যাই সেখান থেকেও চাঁদ দেখতে পারবো, বাংলাদেশের যে কোনো জায়গায় থাকবো সেখানেও চাঁদ দেখতে পারবো। তাহলে কি সমস্ত আকাশ জুড়ে চাঁদ? না, সমস্ত আকাশ জুড়ে চাঁদ না, নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় চাঁদ আছে, বাকি অংশ কি আছে? খালি আছে। আচ্ছা, যেমন পুকুরে মাছ আছে, পুকুরের যে কোনো একটা অংশে মাছ আছে। বনে বাঘ আছে, বনে যে কোনো একটা অংশে বাঘ আছে, সমস্ত জায়গা জুড়ে নাই। ঘাটে নৌকা বাঁধা আছে, মানে ঘাটের কাছে সমস্ত ঘাট জুড়েই নৌকা বাঁধা নেই। ঠিক আছে, স্থান বা আধার অধিকরণকে আবার তিন ভাগে ভাগ করা যায়। খেয়াল করেন, স্থান বা আধার অধিকরণ স্যার বলুন। স্যার ভাবাদিগরণটা আরেকবার ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, ভাবাদিকরণ আমি বললাম যে চেনার উপায় হচ্ছে যে বাক্যের একদম শুরুতে বসবে, বাক্যের একটা অংশ আর একটা অংশের উপর নির্ভর করবে, আর ওই যে নির্ভরশীল অংশটাই বাক্যের শুরুতে থাকবে, ওইটা হচ্ছে বাক্যের ভাব, ওইটাই হচ্ছে ভাবাদিকরণ, এবং ওর সাথে সারা জীবনের জন্য সপ্তমী বিভক্তি যুক্ত থাকবে। অনেকে এটাকে ভাবি সপ্তমী অধিকরণ কারকও বলে। বললাম কান্নায় শোক মন্দীভূত হয়। শোক মন্দীভূত হচ্ছে কি দ্বারা? কান্না দ্বারা। কান্নাই অন্তঃস্থ যুক্ত আছে, সপ্তমী বিভক্তি যুক্ত। সূর্যোদয়ে পদ্ম বিকশিত হয়। পদ্ম বিকশিত হচ্ছে কি দ্বারা? সূর্যোদয়ে। তাহলে সূর্যোদয়ে এই অন্তঃস্থতে সপ্তমী বিভক্তি যুক্ত আছে। বললাম আনন্দময়ীর আগমনে আনন্দ গিয়েছে বেড়ে। আনন্দ কেন বেড়ে গিয়েছে? আনন্দময়ীর আগমনে। তাহলে দেখেন, এই একটা অংশ আর একটা অংশের উপর নির্ভর করছে এবং বাক্যের শুরুতে বসছে এবং সপ্তমী বিভক্তি যুক্ত থাকছে। এই জন্য এটাকে বলছি আমরা ভাবাদিকরণ। আচ্ছা, ঐক্যদেশিকটা আপনারা বুঝছেন। অভিভাবক, অভিভাবক হচ্ছে যে সমগ্র জায়গা জুড়ে এর অবস্থান থাকবে। ঠিক আছে, নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় থাকবে না, সমস্ত জায়গা জুড়ে থাকবে এর অবস্থান এবং কোনো অংশ খালি থাকবে না, সমস্ত জায়গা জুড়ে এর আমরা পরিব্যাপ্ততা দেখতে পাবো। কিভাবে দেখেন, আমি বললাম নদীতে পানি আছে, তাহলে কি সমগ্র নদী জুড়েই পানি? আমরা নদী বলতে তো আর একটু বুঝিনি যে এখানে একটু পানি থাকবে, এখানে পানি থাকবে, এখানে থাকবে না, এমন না। দ্বিতীয় হচ্ছে যে তিলে তৈল আছে। তিল এত ছোট একটা পদার্থ, অনেকেই দেখা যাচ্ছে ভালোভাবে খালি চোখেও দেখতে পারে না। তাহলে একটা তিলের সামনের অংশে না মাঝখানের অংশে না শেষ অংশে তেল আছে এটা আমরা জানি না, আমরা ধরেছি যে তিলের সমস্ত জায়গা জুড়েই তেল আছে। ঠিক আছে, তারপরে বললাম শরীরে রক্ত আছে। এখন শরীরের কি হাতে চোখে পায়ে এখানে রক্ত আছে, বাকি অংশে রক্ত নেই? আপনি যেখানেই কাটুন সেখানেই রক্ত পাবেন। তাহলে কি সমস্ত জায়গা জুড়ে যদি অবস্থান করে তাকে আমরা বলবো অভিভাবক, আর নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় যদি অবস্থান করে তাকে বলবো আমরা কি? ঐক্যদেশী। আতরে গন্ধ আছে, এটাকে আপনি কিভাবে মেজার করবেন? ঠিক আছে, তার মানে কি সমস্ত আতর জুড়েই কি একটা সুগন্ধি আছে? আচ্ছা, খেয়াল করেন, স্থান এবং আধার অধিকরণ বললাম তিন প্রকার, লাস্টে আছে কি? বৈষয়িক। বৈষয়িক অধিকরণ আছে যে কোনো বিষয়ের ভালো কিংবা মন্দ গুণ বোঝাবে, অর্থাৎ দক্ষ এবং অদক্ষ যদি ভাব বোঝায় তাহলে সেটা হচ্ছে কি? বৈষয়িক অধিকরণ হয়। যেমন আমি বললাম রাবেয়া অঙ্কে দুর্বল। ঠিক আছে, তার মানে তার দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি কোথায়? অঙ্কে। তারপরে আমরা যদি বলি যে নাদিয়া ইংরেজিতে ভালো, ঠিক আছে, তার মানে তার আমরা দক্ষ প্রকাশ করছি যে সে ইংরেজিতে দক্ষ। তাহলে কোনো বিষয়ের ভালো কিংবা মন্দ গুণ যদি বোঝানো হয় তাহলে সেটা আছে যে বৈষয়িক অধিকরণ। বলতে পারি মেয়েটি রূপে অনন্যা গুণে সরস্বতী, তাহলে এখানে বিষয় আছে রূপ এবং গুণ। তাহলে কোনো বিষয়ের ভালো কিংবা মন্দ গুণ যদি বোঝানো হয় তাহলে সেটা অবশ্যই বৈষয়িক অধিকরণ হয়। তাহলে আবারও একটু ফ্ল্যাশব্যাকে যে আমরা বললাম যে অধিকরণ কারক প্রধানত তিন প্রকার। একটা আছে স্থান বা আধার অধিকরণ, কাল অধিকরণ, আর আছে ভাবাধিকরণ। আধার অধিকরণকে তিন ভাগে ভাগ করা যায়। আধার শব্দের অর্থ কি? স্থান, অর্থাৎ এখানে সকল উদাহরণ স্থানকে নিয়েই হয়। একটা হচ্ছে ঐক্যদেশিক, নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় থাকবে, বাকি অংশ খালি থাকবে। অভিব্যাপক, সমস্ত জায়গা জুড়ে এর অবস্থান থাকবে, কোনো অংশ খালি থাকবে না। বৈষয়িক, কোনো বিষয়ের ভালো কিংবা মন্দ গুণ বোঝাবে। লিখলাম সাদিয়া গণিতে কাঁচা, তার মানে
তার হচ্ছে যে এখানে বিষয়টা কি, গণিত। তাহলে গণিতটা হচ্ছে এখানে কি, বৈষয়িক অধিকরণ। নরেন সাহিত্যে দক্ষ, তার মানে সে সাহিত্যে এক্সপার্ট। আমাদের সেনারা সাহসে দুর্জয়, সাহসে। খেয়াল করেন, সম্বন্ধ কারক বা সম্বন্ধ পদ। আবারও বলছি যে আমাদের সম্বন্ধ কারক বলে কোনো কারক ছিল না, সম্বন্ধ পদ ছিল। কিন্তু এখন নতুন বই আলোকে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে সম্বন্ধ কারক থেকেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে। না, প্রচুর মেসেজ আসছে তো এই জন্য। আচ্ছা, তাহলে সম্বন্ধ শব্দের অর্থ হচ্ছে যে সম্পর্ক। এই সম্পর্কটা কি করে, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক তৈরি করে। ঠিক আছে। এখন আমি বললাম আশিকের বাইক, এই বাইকটা কার, আশিকের। এখন আশিক বাইক, এই শব্দ কি, এই বাক্যটা কি হচ্ছে, হচ্ছে না। এর সাথে আপনি র এর বিভক্তি যুক্ত করেছেন, এই র এর বিভক্তিটাই আপনার হচ্ছে যে সম্বন্ধ তৈরি করছে। তাহলে সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারকে সারা জীবনের জন্য মনে করবেন যে র এর, অন্তস্থ একের র, কয়েকের র, মেনলি আপনি ভাঙলে র এর বিভক্তি পাবেন। ঠিক আছে। যেমন তখনকার দিনের কথা, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, একুশের গল্প, যৌবনের গান, র এর যুক্ত আছে। এই র এর যুক্তটাই এই যে এই কে আমরা বলছি হচ্ছে সম্বন্ধ কারক বা সম্বন্ধ পদ। সম্বন্ধ পদটাকে কি সম্বন্ধ কারক বলা যাবে? কাকে কারণ কাকে? এটার সাথে তো ক্রিয়ার সাথে তো কোনো সম্পর্ক নাই সম্বন্ধ কারকে। দেখেন, যেটা ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে নামপদের সাথে সম্পর্কিত থাকে তাকে সম্বন্ধ কারক বলে। এটা আমার আর আপনার কথা না, এটা হচ্ছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্যারেরা যারা নতুন বই সংকলন করেছে তাদের কথা। এখন প্রশ্ন যদি ওখান থেকে দেয়, কিছুই করার নাই। ঠিক আছে। আপনার এখান থেকেও এমসিকিউ দিতে পারে যে কোন পদের ক্রিয়াপদের সাথে সম্পর্ক নেই। ঠিক আছে, কারকের ক্ষেত্রে কোন পদের ক্রিয়াপদের হচ্ছে যে নাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক থাকে না। তো এখন দেখার সাথে সাথে মনে হবে তো তাহলে তো কারক হচ্ছে কিভাবে, কিন্তু এটা নতুন কারক তো তৈরি করা হয়েছে, সম্বন্ধ কারক। কিন্তু এটা মনীষ চৌধুরী স্যারের বইতে, আমরা পুরাতন বইতে পড়েছি সম্বন্ধ পদ, এখন হয়েছে এটা কি, সম্বন্ধ কারক। একটু উদাহরণ দেখেন। লিখছি রহিমের মা ডাকছে, এখানে দেখেন রহিমের সম্বন্ধ কারক, মা ডাকছে কি আবার কর্তৃকারক হয়ে গেছে। রাজুর ভাই মিলন স্কুলে যাচ্ছে, রাজুর ভাই, রাজু এখানে কি ছিল, রাজু ছিল আমাদের এখানে আছে, মেন শব্দ ছিল আছে কি, রাজু। এর সাথে আমাদের এই যে র এর বিভক্তি যুক্ত হয়েছে। রহিম মেন শব্দ ছিল, এর সাথে আমাদের কি অন্তস্থ একের র বা এর যুক্ত হয়েছে। ঠিক আছে। তাহলে আপনাদেরকে আবারও বলেছি যে সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক চোখ বুঝেই ষষ্ঠী বিভক্তি যেকে যুক্ত থাকবে সেটা আপনি কারেক্ট করবেন। কিছু গুরুত্বপূর্ণ কিছু কারকের উদাহরণ দেখেন, এই যে খিলিপান দিয়ে ওষুধ খাবো, খিলিপান অধিকরণ কারক, এখানে সব দাগ দিয়ে সুন্দর করে প্রত্যেকটা একদম স্লাইস করে বোঝানো আছে, খুব সুন্দর করে দেখবেন। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা একদম সাথে সাথে দিয়ে আছে, সবকিছুর একদম সলিউশন দিয়ে আছে। দেখবেন, বুঝতে না পারলে নক করবেন, ইনশাল্লাহ। স্যার বলেন। স্যার আমার এই যে ভাবাদিকরণ আর করণ কারকের মধ্যে একটু কনফিউজড। যেমন এখানে বলছে যে কান্নায় শোক কমে, কেন কান্না তো মানে কান্না দ্বারা দিয়ে শোক কমে, এটা ভাবলে তো করণ কারক হচ্ছে। তো আচ্ছা, এই আমি তো বিষয়টা একটু যদি ভাই ক্লিয়ার করেন। একটা বিষয় বলি আপনাকে। বলা হচ্ছে যে স্কুলে ক্লাস 3য় শ্রেণীতে ভর্তি হইতে গেলে প্রথমে হচ্ছে যে আপনার বাংলাদেশের নাগরিকত্ব থাকা লাগবে, দ্বিতীয়ত আপনার হচ্ছে 8 বছর বয়স, তারপর আপনার ভর্তি পরীক্ষায় হচ্ছে যে আপনার পাশ ফেলের বিষয় আছে, 3টা শর্ত। ঠিক আছে, এটা না হলে ওটা, ওটা না হলে ওটা। এখন দেখেন, কান্না শোক কমে, আমি কিন্তু বলেছি যে ভাবাধিকরণ কারকে অনেক ব্যাকরণবিদরা তারা বলেছেন এটাকে সপ্তমী অধিকরণ। ঠিক আছে, কারণ আপনি শর্টকাট টেকনিকে যান, আপনাকে এই কারকের উপর পিএইচডি করা লাগবে না, আপনি দেখার সাথে সাথে উত্তর করতে পারবেন যে ভাবাধিকরণ কারকের একটা অংশ আর একটা অংশের উপর নির্ভর করছে, এবং সেটা যার নিচে দাগ থাকবে 100% সপ্তমী বিভক্তি যুক্ত থাকবে। এই কথার আদলে বাজারে যতগুলো বই আছে, যে কোনো বই আপনি সলভ করেন, এর বাইরে আর কিছু নাই। শব্দ খেয়াল করেন, শব্দ ভান্ডারকে আমরা প্রধানত 3টে ভাগে ভাগ করছি, একটা হচ্ছে উৎসগত, গঠনগত আর অর্থগত। ঠিক আছে, এখন এটাকে আবার নতুন বইতে পদ বিবেচনায় শব্দ করা হয়েছে, যেটাকে ব্যাকরণিক শব্দ শ্রেণীও বলা হয়। উৎস অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়,
গঠন অনুসারে বাক্য এই সরি গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যে মৌলিক শব্দ আর একটা হচ্ছে যে সাধিত শব্দ, অর্থাৎ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না মৌলিক শব্দ, আর যে শব্দকে বিশ্লেষণ করা যায় সেটা হচ্ছে সাধিত শব্দ। অর্থ অনুসারে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়, যৌগিক, রূঢ়ি আর যৌগল শব্দ, এগুলো সব বিস্তারিত আমরা পাবো। এখন দেখেন উৎস অনুসারে যে শব্দ, উৎস অনুসারে শব্দকে আমরা এখানে লিখছি চার ভাগে ভাগ করা যায়, কিন্তু মুখে বললাম পাঁচ ভাগে ভাগ করা যায়। এর একটা বিষয় আছে, সেখানে হচ্ছে যে আমরা যে অর্ধ তৎসম শব্দটা আমরা যে বলেছি এটা হচ্ছে নতুন বইতে নাই, ঠিক আছে। এখন পরীক্ষায় যদি চার প্রকার বা পাঁচ প্রকার আসে তাহলে আপনারা হচ্ছে যে পাঁচ প্রকারই দেবেন, চার প্রকার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এক নম্বর হচ্ছে তৎসম শব্দ। আমরা ছোটবেলা থেকে এক ধরনের মুখস্থ করে আসছি, তৎ মানে তার, সম মানে সমান, তার সমান, কার সমান, সংস্কৃতের সমান। যে শব্দটি সংস্কৃত থেকে সরাসরি যে বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলোকে বলছি আমরা তৎসম শব্দ। যে শব্দর আর একটা উপায় বের করার উপায় আছে, প্রাচীন ভারতের আর্য ভাষা থেকে যেই ভাষাগুলো বাংলা শব্দে এসেছে সেটাকেও বলছি আমরা তৎসম শব্দ। তাহলে দেখেন, সংস্কৃত শব্দ যার নাম তার নামই তৎসম শব্দ, আবার প্রাচীন ভারতের আর্য ভাষা থেকে যে শব্দ এসেছে সেটার নামও তৎসম শব্দ। মজার বিষয় হচ্ছে আপনাকে এইভাবে ডেফিনেশন দিলে আপনি কখনো এমসিকিউ সলভ করতে পারবেন না। তাহলে এমসিকিউ সলভ করার জন্য আপনার দরকার হচ্ছে যে এই কোনটা তৎসম শব্দ এটা আমাদের চেনার জন্য। ছোটবেলায় আপনি পড়ছেন ভাষা একটি তৎসম শব্দ, এটা আপনার মুখস্থ কথা। ব্যাকরণ একটি তৎসম শব্দ, এটা আপনি মুখস্থ করেছেন, কিন্তু কেন হয়েছে এটা জানেন না। খেয়াল করেন, কোনো শব্দের ভিতরে যদি মধ্যাহ্ন এবং মধ্যাহ্নসা থাকে তাহলে সেটা তৎসম শব্দ, আর কিছু দেখার দরকার নাই। তাহলে পৃথিবীতে যত শব্দ আছে যার ভিতরে মধ্যাহ্ন আর মধ্যাহ্নস আছে সেটাই তৎসম শব্দ, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন, তৎসম উপসর্গ দ্বারা গঠিত সকল শব্দই তৎসম শব্দ। তার মানে আপনি যে তৎসম শব্দ উপসর্গ পড়েছেন, এই তৎসম উপসর্গ দ্বারা গঠিত সকল শব্দ হচ্ছে কি তৎসম শব্দ। তারপরে দেখেন, বললাম যে যেসব শব্দের ভিতরে মধ্যাহ্ন মধ্যাহ্নস আছে সেটা তৎসম শব্দ, যেমন ব্যাকরণ, ভাষা। যুক্ত ব্যঞ্জন দ্বারা গঠিত সকল শব্দই তৎসম শব্দ, যেমন আপনি অঞ্জলি বানানে যখন পড়েন ইঙ্গ বর্গের যখন ব্রাহ্মণ যখন শব্দটা যখন দেখেন তখন আছে যে হ যোগ মো পান, যখন আপনি দেখেন যে আছে যে ক্ষতি ক্ষীয় পান তখন ক যোগ মধ্যাহ্ন সহায়। তাহলে এই যুক্ত ব্যঞ্জন দ্বারা গঠিত সকল শব্দই হচ্ছে কি তৎসম শব্দ। যেমন দেখেন অক্ষর, ব্রাহ্মণ, অঞ্জলি ইত্যাদি। আচ্ছা, খেয়াল করেন, সৌরজগৎ এবং দিক সম্পর্কিত সকল শব্দই তৎসম শব্দ। তার মানে আমাদের চন্দ্র, সূর্য, গ্রহ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, অধ যা আছে এই দিক সম্পর্কিত সকল শব্দই তৎসম শব্দ হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, ফলা দ্বারা গঠিত সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ। যেমন মৃন্ময়, মো ফলা, প্রায়, র ফলা, কল্যাণ, জ ফলা, স্বাধীন, ব ফলা, অম্ল, ল ফলা, চিহ্ন, ন ফলা। তাহলে ফলা দ্বারা গঠিত সকল শব্দই হচ্ছে যে আমাদের তৎসম শব্দ। পুরনবাচক সকল শব্দই তৎসম শব্দ। দেখেন, নতুন বইতে এটাকে বলা হচ্ছে পুরনবাচক, আর পুরাতন বইতে এটার নাম ছিল হচ্ছে কি বাচক, ক্রমবাচক। তাহলে খেয়াল করে দেখেন, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই থেকে শুরু করে একদম 100 পর্যন্ত এইভাবে যদি শব্দ কাউন্টিং হয় তাহলে এই শব্দগুলো তৎসম শব্দ। খেয়াল করেন, দেখেন পারিভাষিক শব্দ আমরা পড়ি না, আমরা পারিভাষিক শব্দ পড়ি যে সেক্রেটারিয়েট মানে কি সচিবালয়, ডিরেক্টর জেনারেল মানে কি মহাপরিচালক, এগুলো কি পারিভাষিক শব্দ। আজকে একটা কথা বলে রাখি, যত পারিভাষিক শব্দ আছে সকল পারিভাষিক শব্দই তৎসম শব্দ। তাহলে কি কি বললাম, শব্দের ভিতরে মধ্যাহ্ন মধ্যাহ্নস থাকবে, যুক্ত ব্যঞ্জন থাকবে, দিক থাকবে, ফলা থাকবে, তারপরে হচ্ছে যে সৌরজগৎ সম্পর্কিত থাকবে, পারিভাষিক শব্দ থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমাদের তৎসম উপসর্গ দ্বারা গঠিত হবে। এই দ্বারা যদি গঠিত সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ। আপনার কাজ শুধু সলভ করা, আর কোনো কাজ না। আপনি পড়াশুনো বাংলা একবারই করবেন, একই ক্লাস আপনি রেকর্ডিং শুনবেন, শুধু হচ্ছে যে বাসায় বসে বসে তো প্র্যাকটিস করবেন, দেখবেন যে বাংলা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, অর্ধ তৎসম শব্দ। দেখেন, সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে যেটা বাংলায় আসছে। দেখেন, এই অর্ধ তৎসম শব্দের ব্যবহার বাংলায় আসে, কিন্তু এটা ব্যাকরণগত দিক থেকে এবং আপনার বানানগত দিক থেকে ভুল, ঠিক আছে। যেমন আমরা বঙ্কিমচন্দ্র কিংবা শরৎচন্দ্র যখন কোনো উপন্যাস পড়ি তখন এই উপন্যাসের কোনো একটা ডায়লগ এমন থাকতে পারে যে গুরুমশাই আপনাকে একটু পেন নাম করতে মন চাইছে, ঠিক আছে।
পেন নাম। এখন দেখেন এই পেন নাম শব্দটার যে এটা আঞ্চলিক অর্থে আগে ব্যবহার হতো, এখন এটা হচ্ছে ভদ্র সমাজের নাম হয়েছে কি প্রনাম। অর্থাৎ এই যে পেন নাম শব্দটাকে বলছে আমরা কি অদ্য তৎসম শব্দ। ঠিক আছে, যেমন দেখেন গৃহিণী আগে নাম ছিল কি গিন্নি, জ্যোৎস্না হয়েছে কি জ্যোৎস্না, পেন নাম প্রণাম, শ্রাদ্ধ শ্রদ্ধা শ্রাদ্ধ, তারপরে বৈষ্ণব হয়েছে কি বৈষ্ণব। তাহলে যেসব শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় আসছে সেটাকে বলছি আমরা অর্ধ তৎসম শব্দ। তদ্ভব, তদ্ভব শব্দ একদম, তদ্ভব শব্দের অপর নাম খাঁটি বাংলা শব্দ। এই শব্দ চেনার উপায়, শর্টকাট টেকনিক হচ্ছে যে দেখেন যে শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা সেটা হচ্ছে যে তদ্ভব শব্দ, যেটা অপেক্ষাকৃত কম ব্যবহার করি সেটা হচ্ছে তৎসম শব্দ। আপনি হস্ত বলেন না হাত বলেন, অবশ্যই হাত বলেন। তাহলে যেটা সবচেয়ে বেশি বলেন বেশি ব্যবহার করেন সেটা তদ্ভব, যেটা অপেক্ষাকৃত কম বলেন সেটা হচ্ছে যে কি তৎসম। আপনি অক্ষি বলেন না, অক্ষ বলেন না চোখ বলেন চোখ, বধূ বলেন না বউ বলেন, ষোড়শ বলেন না ষোলো বলেন, অদ্য বলেন না হাঁস বলেন, কুম্ভীর বলেন না কুমির বলেন, সর্প বলেন না সাপ বলেন, চর্ম বলেন না চামড়া বলেন, জিহ্বা বলেন না জীব বলেন। আপনি, এবার আমার প্রশ্ন হচ্ছে চন্দ্র, এটা হচ্ছে যে কি শব্দ, তৎসম শব্দ, সৌরজগৎ সম্পর্কিত। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা চন্দ্র বলি না চাঁদ বলি, চাঁদও তো সৌরজগৎ সম্পর্কিত শব্দ, তাহলে তো চাঁদ শব্দটা তৎসম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা চন্দ্র না বলে কি বলি, আমরা চাঁদ বলি, যার কারণে চাঁদ শব্দটা হচ্ছে কি তদ্ভব শব্দ, যার অপর নাম হচ্ছে কি খাঁটি বাংলা শব্দ। সবকিছু দেয়া আছে। দেশি শব্দ দেখেন, দেশি শব্দ আমরা আপনারা যেহেতু চাকরি প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন রকমের হচ্ছে যে ছন্দ আপনারা নিজেরা তৈরি করে পড়ছেন। এটা আমার ইউনিভার্সিটি থার্ড ইয়ারে থাকতে এই ছন্দ তৈরি করা, যে ঢেকি ছাটা চাল, কুলাই ঝেড়ে চুলায় ডালের সাথে মিশিয়ে খড়কুটার সাহায্যে রান্না করা হলো, তা খেয়ে খোকার পেটে পীড়া দেখা দিল, তাই তাকে 20টি ডাগর ডাব খাওয়ানো হলো, তা খেয়ে খোকা সুস্থ হয়ে ডিঙি করে গঞ্জে গেল, সেখান থেকে ঢাক ঢোল, ঠিক আছে, মাথায় টোপর পরে চোঙ্গা বাজিয়ে বিয়ের পিঁড়িতে বসলো। এই যে শব্দ যেগুলো আছে এগুলো সব আছে দেশি শব্দ। প্র্যাকটিস করবেন, নিজে নিজে মনে রাখার চেষ্টা করবেন। আপনি যদি এটা দেখেন, শব্দটা এই 20 মানে কি 20 বোঝাচ্ছে? জি 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 20 20, ঠিক আছে। এবং খেয়াল করে দেখেন, এটা দেখার সাথে সাথে আপনার মনে হচ্ছে এত বড়টা এটা মুখস্থ করতে হবে, আপনি এটাকে ইয়ে করেন যে একটা ঢেঁকি ছাঁটা চাল হচ্ছে যে কুলাই ঝেড়ে চালের সাথে মিশিয়ে রান্না করা হলো, ডালের সাথে মিশিয়ে, ঠিক আছে, মানে সে খিচুড়ি রান্না করবে, এটা খাবে কি, এটা খুকা খাবে, সে ওভার ইটিং এর জন্য তার পেটে পীড়া দেখা দিল, তাই তাকে নিরাময়ের জন্য 20টি মানে ডাগর মানে বড় বড় ডাব খাওয়ানো হলো, তাকে খুব খোকা সুস্থ হয়েছে, ডিঙি করে সে কোথায় গেল, গঞ্জে গেল, সেখানে ঢাক ঢোল বাজিয়ে মাথায় টোপর পরে চোঙ্গা বাজিয়ে বিয়ের পিঁড়িতে বসলো। ফার্সি শব্দ, খেয়াল করেন ফার্সি ইরান বা পারস্য অঞ্চলের শব্দ, ঠিক আছে, ফার্সি আর ফরাসি কিন্তু এক না। ফার্সি শব্দ, যাবতীয় সকল রং ফার্সি শব্দ, তবে কিছু এক্সেপশনাল আছে। নীল তৎসম শব্দ, চকলেট মেক্সিকান, ম্যাজেন্টা ইতালীয় শব্দ, আর একটা শব্দ আমরা এখানে লিখিনি সেটা হচ্ছে সাদা, সাদা শব্দটা আপনি পাবেন হচ্ছে আরবিতে। আচ্ছা, কোন শব্দের শেষে যদি গড় দাঁড় বাস বন্দি সই এই 5টা প্রত্যয় কোনো শব্দের শেষে যদি যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে ফার্সি শব্দ হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি কারিগর, খবরদার, দড়িবাজ, ফাঁকিবাজ, নজরবন্দি, তারপরে জুৎসই, মানানসই, এইগুলো সব হচ্ছে কি ফার্সি শব্দ। তাহলে কোন শব্দের শেষে গড় দাঁড় বাস বন্দি সই যুক্ত থাকলে, এই 5টি প্রত্যয় যুক্ত থাকলে সেটা অবশ্যই ফার্সি শব্দ হয়। তুর্কি শব্দ লিখছি কোর্তা পরা বাবুর্চি, ঠিক আছে, কোর্তা পরা, কোর্তা পরা বুঝেন আপনারা মেয়েরা একটু ভালো করে বুঝবেন যে এটা একটা কুর্তি জিনিস বা কোর্তা বলে যেটা আলখাল্লা টাইপের। বাবুর্চি রহিমের জন্য কি রান্না করলো, কোরমা রান্না করলো, তা দেখে চাকর লুকিয়ে রাখলো, তাই তাকে কাকে চাকরকে কাছি চাকু কঞ্চি দিয়ে তোপ কোপ মেরে লাশ বানালো। মজার বিষয় আছে এই তোপ শব্দটা কয়েকশো বার পরীক্ষায় আসছে যে তোপ শব্দটা কি, ঠিক আছে, তোপ কোপ মেরে লাশ বানালো। এই কথা শুনে বাড়ির মালিক মোঘল বাহাদুর দারোগাকে তালাশ করলো। তাহলে
এগুলো হচ্ছে কি তুর্কি শব্দ। খেয়াল করে দেখেন, পৃথিবীতে সকল আত্মীয়তা সম্পর্কযুক্ত শব্দ হচ্ছে তুর্কি শব্দ। মানে সারা দুলোভাই থেকে শুরু করে যা আছে সব তুর্কি শব্দ। শুধুমাত্র এক পরিবারে কারা কারা আছে দেখেন, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আর বিয়ে করলে বউ আছে। এরা হচ্ছে যে একটা ফ্যামিলি, এক পরিবার। এই এক পরিবারের এরা যারা আছে খেয়াল করে দেখেন, এর ভিতরে এই বাবা, বাবা শুধু একা তুর্কি শব্দ। আপনি কোশ্চেন, বিগত সালে কোশ্চেন দেখেন, এই বাবা শব্দটা কয়েকশো বার আসছে। কারণ আপনাকে কম্পিটিটিভ এক্সামে চিন্তা করা হবে আপনাকে কিভাবে বাদ দেওয়া যায়, নেওয়ার চিন্তা করা হবে না। ঠিক আছে, তাহলে আবারও বলছি, এক পরিবারে সবাই আছে, শুধু বাবা একা হচ্ছে তুর্কি শব্দ। মা, ভাই, বোন, বউ, এগুলো তদ্ভব শব্দ। মাথার ভিতরে আসছে না এগুলো তদ্ভব শব্দ হলো কেন? তাহলে এর তৎসম রূপ কি? আমরা মাতা বলি না মা বলি, আমরা ভ্রাতা বলি না ভাই বলি, ভগ্নী বলি না বোন বলি, বধূ বলি না বউ বলি। তাহলে যে শব্দগুলো বেশি বলি সেটা হচ্ছে কি তদ্ভব শব্দ। আচ্ছা, যাই হোক গেল। এখন দেখেন শুধু এক্সেপশনাল হচ্ছে বাবা, বাবা একা হচ্ছে কি তুর্কি শব্দ। খেয়াল করেন পর্তুগিজ শব্দ এক। এখানে খুব ছন্দ আকারে সুন্দর করে দেয়া আছে, রহিম, আনারস, পেয়ারা, পেঁপে, বাতাবি, কামরাঙা, স্টিলের গামলায় ইস্পাতের আলমারিতে চাবি দিয়ে সে গোসলে গেল। গোসল কিন্তু আরবি শব্দ, যেন আবার এটা আন্ডারলাইন করে বসে থাকেন না। তাহলে এই ব্যক্তি অনেকগুলো খাবার সে একা খাবে বিধায় স্টিলের গামলায় ইস্পাতের আলমারিতে চাবি দিয়ে গোসলে গেল। যাবার সময় কি নিয়ে গেল? সাবান নিয়ে গেল, বালতি আর তোয়ালে। ভালো কথা। এইদিকে তার স্ত্রী, দেখেন আমরা গল্প যখন বলবো তখন ওয়াইফ স্ত্রীকে বোঝাবো, ঠিক আছে, কিন্তু যখন লিখবো তখন হচ্ছে আয়রন করা স্ত্রীকে বোঝাবো। ঠিক আছে, এইদিকে তার স্ত্রী ও মিস্ত্রি আলকাতরা আলপিন দিয়ে গুদাম ঘর মেরামত করলো। এই গুদাম ঘর এই শব্দটা কয়েকশো বার আসছে পরীক্ষায়। ঠিক আছে, মেরামত করলো। রহিম বাইরে এসে জানালার পাশে কেদারার ওপর বসে আচার ও পাউরুটি খাচ্ছিল। হঠাৎ বোমার আঘাতে রহিমের হাড্ডি কাবাবে পরিণত হলো। এটাকে আপনি দুই তিনবার পড়ে এবার নিজের মতন করে বলার চেষ্টা করবেন, তারপরে এমসিকিউ সলভ করবেন, হয়ে যাবে। সারা জীবন একই জিনিস পড়ার দরকার নাই। আচ্ছা, পর্তুগিজ দুই। খ্রিস্টান ধর্ম সংক্রান্ত সকল শব্দই পর্তুগিজ শব্দ। দেখেন এখানে আমরা লিখছি হচ্ছে যে খ্রিস্টানদের উপাসনালয়ের নাম কি? গির্জা। গির্জায় কে থাকে? পাদ্রী। বলেন ভাই, কিছু বলবেন? উজ্জ্বল ভাই। না স্যার, ওই যে ছিল তো স্ক্রিনে, তাই স্যার। ও আচ্ছা, দেখতে পাচ্ছেন? পর্তুগিজ টু স্যার, এটা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে আচ্ছা, থ্যাংক ইউ। জি তাহলে স্যার, জি। হ্যাঁ, থ্যাংক ইউ। খ্রিস্টানদের উপাসনার নাম হচ্ছে ভাই কি? গির্জা। গির্জায় কে থাকে? পাদ্রী। সে কি পড়ে? পড়ে ক্রুশ, যেটাকে হলি ক্রস বলা হয়। ঠিক আছে, সে কি পড়ে? মানে রিডিং, বাইবেল পড়ে। বাইবেলে কার কার কথা লেখা থাকে? মেরির কথা, যিশুর কথা। মরে গেলে তারা কিসের ভিতরে যায়? কফিনের ভিতরে যায়। আচ্ছা, যাই হোক, খ্রিস্টান ধর্মাবলম্বী কেউ থাকলে আমি সরি, আমি আসলে এটা ওইভাবে করতে চাইনি, বোঝানোর জন্য, আপনাদের মনে রাখার জন্য এইভাবে তৈরি করছি যে খ্রিস্টানদের উপাসনার নাম হচ্ছে কি গির্জা। গির্জায় থাকে হচ্ছে যে পাদ্রী। পাদ্রী হচ্ছে যে কি পড়ে? ক্রুশ। সে কি পড়ে? বাইবেল। বাইবেলে মেরি এবং যিশুর কথা লেখা থাকে। মরে গেলে তারা কফিনের ভিতরে যায়। আচ্ছা, ফার্সি শব্দ এক। চশমা ও তোশকের কারখানায় কারিগররা আমদানি রপ্তানি খুচরা পাইকারির কারবার নিয়ে কথা বলছিল। এগুলো জানিয়েছে, আন্ডারলাইন করা আছে, সব ফার্সি শব্দ। ফার্সি দুই। জামাই, মনে করেন জামাই আশিক। আশিক নামে একজন ব্যক্তি, সে হচ্ছে যে নতুন বিয়ে করেছে, সে হচ্ছে জামাই। তা জামাই আশিক পাঞ্জাবি পায়জামা পরে মুখে রুমাল দিয়ে গোলাপ বাগিচায় লাল গালিচার উপর, গালিচা মানে কি কার্পেট, লাল গালিচার উপর বসেছে। এইদিকে তার বিবি বিরিয়ানি, জর্দা, সমোসা, ফিরনি, মরিচ আনলো। জামাই তা নিমেষেই করলো সাবার। খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো খাবার আছে, বাট এখানে কিন্তু কোরমা নাই। কোরমা শব্দ কিন্তু ভাই কি শব্দ? তুর্কি শব্দ, একটু আগে দেখে আসলাম। ঠিক আছে, একটু একটু খেয়াল করবেন। হিন্দি শব্দ। হিন্দি শব্দ হচ্ছে যে কি? ঠান্ডা পানির লাগাতার ধোলাইয়ের পর রহিম সমঝোতায় ফিরল। খেয়াল করে দেখেন, ঠান্ডা পানি, ঠান্ডা, ঠান্ডা বানানে কি আছে? এখানে মূর্ধন্য নেই, এখানে কিন্তু কি আছে? দন্তন্য আছে। বিদেশি শব্দ কখনো মূর্ধন্য হয় না। ঠিক আছে, কিন্তু ট ঠ ড ঢ মূর্ধন্য, লাস্টে মূর্ধন্য আছে বিধায় বাকি সকল তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য হবে। পানি হিন্দি শব্দ, লাগাতার হিন্দি শব্দ, ধোলাই হিন্দি শব্দ, সমঝোতা হিন্দি শব্দ।
ওলন্দাজ শব্দ তাস সংক্রান্ত বা কার্ড সংক্রান্ত সকল শব্দই ওলন্দাজ শব্দ। হরতন, রুইতন, টেক্কা, ইস্কাপন, তুরুপ, যতগুলো তাস আছে এই তাস সংক্রান্ত শব্দ আছে ওলন্দাজ শব্দ। ফরাসি শব্দ, আগে ছিল ফার্সি, এখন আছে ফরাসি। দেখেন স্যার ইংরেজ, বলেন। স্যার একটু আগে পড়াছিলেন যে যত আত্মীয় সম্পর্ক যত শব্দ আছে সকলই তুর্কি শব্দ, কিন্তু হুম, আমরা তো জানি দাদা দাদি চাচা চাচি এগুলি তো লোক হিন্দি শব্দ। আচ্ছা তাহলে আমরা একটু বই দেখবো, হ্যাঁ, দেখার পরে যদি এই ধরনের কোনো কারেকশন পাই তাহলে সেটা আপডেট করে দেব। খেয়াল করে দেখেন, ফরাসি শব্দ ফ্রেঞ্চ। ইংরেজ ও ওলন্দাজরা ক্যাফে বা রেস্তোরাঁয় বসে আতাত করছিল রেনেসা ঘটাবে বলে। তাই তারা কার্তুজকে তাই তারা কার্তুজকে ডিপোতে ভরে কুপন কেটে আতেলের বাড়ি গেল। এই যে কুপন, ডিপো, কার্তুজ, তারপরে ক্যাফে, রেস্তোরাঁ, খুব ইম্পর্টেন্ট। মজার বিষয় আছে যে যেগুলো আমি লেকচার শিখে দিচ্ছি আপনি এইগুলোই পড়ে এর আদলেই শুধু আপনি প্র্যাকটিস করবেন। এর আদলেই বিগত সালের কোশ্চেন আপনি প্র্যাকটিস করবেন এবং কোনো মডেল টেস্টের বই থাকলে সেখানে প্র্যাকটিস করবেন। খুব দ্রুতই আমাদের যে অ্যাপস আছে আমাদের অ্যাপসে আপনারা সময় ওয়েস্ট করবেন, ওখানেই প্র্যাকটিস করবেন। বিকেলবেলা ভালো লাগছে না, ছাদের উপরে হোক বা কথা বলছেন হাতে ফোনেতে এমনিতেই সারাদিন মেসেজিং করেন কখন পরীক্ষা হবে, এই কথা যতবার শুনছি তে এতবার আল্লাহ আল্লাহ করলে হয়তো বা একজন জান্নাতুল ফেরদৌসে চলে যেত। ঠিক আছে। আচ্ছা, আরবি শব্দ খুব সুন্দর স্যার করে। ভাই, স্যার এই যে আপনাদের যে ক্লাস স্যার শুধু এইগুলোর উপর ডিপেন্ড করে পরীক্ষায় জন্য প্রস্তুতি নেব না কোনো এক্সট্রা কোনো কিছু স্যার করবো স্যার? আমি তো বারবারই বলছি আপনি, এই যেমন আমি আমার ক্লাস সম্বন্ধে বলি, আমার ক্লাসের আমি যা পড়াচ্ছি এইগুলো আপনি ভালো করে পড়ে শুধুমাত্র বিগত সালের কোশ্চেন এবং মডেল টেস্ট প্র্যাকটিস করবেন, আর কিছু দরকার নেই আপনার। বোঝা গেছে? বাকি সাবজেক্টের বিষয়ে বলবেন। ঠিক আছে। জি আপনাদের স্যার, যে জি স্যার। ইংলিশের যে টিচার আছে আমি আসলে ইংলিশের টিচার সম্বন্ধে একটু বলি। ওনাকে নিয়ে প্রথম আলো রিপোর্টও করেছিল, আপনি প্রথম আলো সার্চ দিলে পাবেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রবার্ট ব্রুস। ঠিক আছে। ও ও 7 বার বিসিএস এ ভাইবা দিয়েছে, 7 বারই চাকরি পাইছে, লাস্টে শিক্ষা ক্যাডারে জয়েন করেছে। ঠিক আছে। আচ্ছা, আরবি জি শব্দ, স্যার। আরবি শব্দ এখানে আহ, স্যার আমার একটা প্রশ্ন ছিল। আগের আগের টপিকে ওই যে কুপন শব্দটা, এটা কি ওই যে টিকেটের মতো কুপন যেটা ওইটা? জি জি জি, যে আমরা যে আচ্ছা আচ্ছা, বিভিন্ন, তাহলে মনে হয় স্পেলিংটা একটু ভুল হয়েছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাহলে আছে। আমার ভুল হইতে পারে। ঠিক আছে, আমরা যে কুপন কাটি, যেটা লটারি টিকিটে কেটে যে কোন জায়গায় আমরা এক্সেস নিই ওটা। আচ্ছা, আরবি শব্দ এটা খুব সুন্দর করে আপনার হচ্ছে যে ছন্দ আকারে দেওয়া আছে। ঠিক আছে, এটা আপনারা একটু দেখবেন এবং এখানে যে প্রশ্নগুলো আছে যদি আরবি শব্দ থেকে কোনো প্রশ্ন আসে তাহলে এর বাইরের থেকে আসবে না, এটা আমি মানে গ্যারান্টি সহকারে বলতে পারি। খেয়াল করেন, কতিপয় আরবি, ফার্সি এবং তৎসম শব্দ যেটা নিয়ে আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। যেমন এখানে আমাদের লেখা আছে আল্লাহ। আল্লাহ শব্দটা হচ্ছে যে আমাদের আরবি শব্দ। খোদা ফার্সি শব্দ। তৎসম হচ্ছে যে ঈশ্বর। সালাত, আমরা প্রায়ই বলি মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বারবার নামাজ শব্দ বলি, সালাত শব্দটা খুব কমই বলি আমরা। ঠিক আছে, তাহলে নামাজ শব্দটা ফার্সি শব্দ। সাওম, রোজা, রোজা নিয়েও আমরা বারবার কথা বলি, কিন্তু হচ্ছে যে রোজা শব্দটা ফার্সি শব্দ। জান্নাত, জান্নাত শব্দটা হচ্ছে যে আরবি শব্দ। বেহেশত হচ্ছে ফার্সি। জাহান্নাম, জাহান্নাম হচ্ছে যে আরবি শব্দ। দোজখ হচ্ছে ফার্সি শব্দ। কবর, কবর হচ্ছে আরবি শব্দ। গোরস্থান, ঠিক আছে, সেটা হচ্ছে কি ফার্সি শব্দ। গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। ঠিক আছে, মৌলিক শব্দ, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, এখানে এইটা একটু ভুল আছে, আমি পরে বাংলা একাডেমি যে সংশোধন করেছে এটা আবার এটাকে তারা আবার ভাঙছে। ঠিক আছে, ভেঙে এই শব্দটাকে আপনার হচ্ছে যে এই রুড়ি শব্দের ভিতরে দিয়েছে, তার মানে যদি এটা বিশ্লেষণ করা যায় তাহলে এটা সাধিত শব্দের ভিতরে যাবে। আচ্ছা, তাহলে মৌলিক শব্দ যাকে বিশ্লেষণ করা যায় না, যে শব্দকে বা বিশ্লেষণ করা গেলেও অর্থপূর্ণ কোনো কিছু পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক শব্দ। 2 নম্বর হচ্ছে সাধিত শব্দ। এখন পরীক্ষা যদি দেয় নিচের কোনটা সাধিত শব্দ, তাহলে আপনাকে দেখতে হবে ওই শব্দটা সন্ধি দ্বারা গঠিত হয়েছে কিনা, 1। 2 নম্বরে ওই শব্দটা সমাস দ্বারা গঠিত হয়েছে কিনা। 3 নম্বর, ওই শব্দটা দ্বিরুক্তি বা শব্দ দ্বিত্ব দ্বারা গঠিত হয়েছে কিনা। 4 নম্বর, ওই শব্দটা উপসর্গ দ্বারা গঠিত হয়েছে কিনা। 5 নম্বর, ওই শব্দটা কোনো পদের মাধ্যমে গঠিত হয়েছে কিনা। 6 নম্বর, ওই শব্দটা কোনো প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে কিনা। যদি এইগুলো দ্বারা শব্দ গঠিত হয় তাহলে সেটা অবশ্যই সাধিত শব্দ হবে, আর যদি গঠিত না হয় তাহলে অবশ্যই সেটা মৌলিক শব্দ হবে। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে নিচের কোনটা সাধিত শব্দ বা নিচের কোনটা মৌলিক শব্দ।
এখানে আমরা দিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, অর্থ অনুসারে শব্দের কে 3 ভাগে ভাগ করা যায়। যৌগিক শব্দ, যে শব্দের মূল অর্থ তার ব্যবহারিক অর্থের অনুসারী হয় তাকে আমরা বলবো হচ্ছে কি যৌগিক শব্দ। মূল অর্থ তার ব্যবহারিক অর্থের অনুসারী হবে। মনে করেন আপনি জানেন এক জিনিস, ব্যবহার করছেন ওই নামে না, তাহলে ব্যবহারিক অর্থ আর উৎপত্তিগত অর্থ এক না। যদি এক হয় তাহলে সেটা যৌগিক শব্দ হবে, আর যদি এক না হয় তাহলে সেটা রূঢ়ি শব্দ হবে। আমরা এখানে লিখে দিয়েছি, যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ তার ব্যবহারিক অর্থের অনুসারী হয় তাকে যৌগিক শব্দ বলে। যেমন এই শব্দগুলো গঠিত হবে কি দ্বারা? প্রকৃতি প্রত্যয় দ্বারা গঠিত হবে। মূল শব্দ মধুর। মধু বলতে আমরা মধু বলার সাথে সাথে আমরা অন্য কিছু বুঝাই না, আমরা মিষ্টান্ন দ্রব্য বলতেই বুঝাই, এবং আমাদের ব্যবহারিক অর্থও তাই। গায়ক, যিনি গান করেন তাকে আমরা কি বলছি? শিল্পী বলছি, অন্য অর্থে ব্যবহার করছি না। কর্তব্য, যা করা উচিত সেটাকে আমরা কর্তব্য বলছি। চিকামারা শব্দের অর্থ হচ্ছে কি দেওয়াল লেখন। এটা আপনারা অনেকেই জানেন যে তৎকালীন সময় আগে যে এই যে অমক ভাইয়ের ভোট চাই, এই ধরনের কোনো ডিজিটাল ব্যানার ছিল না। তারা কাঠ বা ফোমের হচ্ছে যে আপনার হচ্ছে যে একটা ডাইস তৈরি করতো, করে রঙের ভিতরে চুবিয়ে তারা হচ্ছে যে দেওয়ালে সেঁটে দিত। ওটাকে বলা হতো হচ্ছে দেওয়াল লেখন বা চিকামারা। ঠিক আছে, এটাকে আরো ভালো বোঝা যায় যে মেয়েরা যে বিভিন্ন ধরনের নিউ মার্কেটে দেখা যায় ঢাকায় যে বাটিকে ড্রেস ইউজ করে, দেখি যে ছাপ মারে কাপড়ের উপর, ওই ছাপটাকেও বোঝানো যাইতে পারে। তো খেয়াল করেন এখানে কিছু শব্দ দিয়ে আছে যে মধুর গায়ক কর্তব্য অবহেলা করে মিতালিকে সাথে নিয়ে পিতৃহীন দরিদ্রকে চিকা মারতে গেল। তাহলে এই শব্দগুলো হচ্ছে যে আমাদের যৌগিক শব্দ। আবারও বলছি, যে শব্দর ব্যুৎপত্তিগত অর্থ তার ব্যবহারিক অর্থের অনুসারী হয়, অর্থাৎ আপনি ব্যবহার করছেনও যা এবং ওই শব্দের প্রকৃত অর্থও তাই, তাহলে সেটাকে বলবো আমরা যৌগিক শব্দ। খেয়াল করেন রুড়ি বা রূঢ় শব্দ, এটা সম্পূর্ণ আলাদা। স্যার এই একটা কোশ্চেন ছিল আমার। বলেন বলেন দ্রুত বলেন। স্যার ওখানে যে মিতালি লেখা ছিল, হুম এইটা কিন্তু মিতালি কে, এটা কি বিভক্তি যোগে তো কে, কিন্তু মিতা যোগ আলী, হুম এটা কি তাহলে সন্ধি যোগে? মানে ভাই যখন শুধু মিতালি থাকবে শোনেন তখন শোনেন, কি শুধু মিতা যোগ খেয়াল করেন আলী? একটা জিনিস দেখেন, এখানে আছে যে মেন শব্দ মিতালি, আর আমি গল্পের জন্য এখানে কে শব্দটা ব্যবহার করছি ভাই, বুঝছেন? আচ্ছা, ওকে। রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ, যে শব্দ তার ব্যুৎপত্তি অর্থ ব্যবহারিক অর্থ অনুসারী হয় না, সন্ধি বা প্রত্যয় দ্বারা এই শব্দগুলো গঠিত হয়। যেমন এই শব্দগুলো এখানে লেখা আছে। মূল শব্দ, বিশ্লেষণগত অর্থ এবং ব্যবহারিক অর্থ। মূল শব্দ হচ্ছে বাসর। এই বাসর শব্দটার বিশ্লেষণগত অর্থ হচ্ছে কি ঘর। এখন আমি আমার এই ঘরটাকে কি বাসর ঘর বলতে পারবো? এবং বাসর ঘর হতে হলে কি হবে? সদ্য বিবাহিত স্বামী বা স্ত্রীর ঘরকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এই শব্দের দেখেন বিশ্লেষণ বা ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আকাশ পাতাল ডিস্টেন্স। প্রবীণ, প্রকৃষ্ট রূপে যিনি বীণ বাজান, তাহলে একজন যদি খুব সুন্দরভাবে বাঁশি বাজায় তাকে কি আমরা জ্ঞানী বলতে পারবো? বয়স্ক বয়োজ্যেষ্ঠ বলতে পারবো না, কারণ এখন ছোট বাচ্চারাও সুন্দর করে বাঁশি বাজায়। শ্বশুর, যিনি দ্রুত খায় তাকে কি আমরা শ্বশুর বলতে পারবো? শ্বশুর বলতে কি বোঝাচ্ছে? স্বামী বা স্ত্রীর পিতা বোঝাচ্ছে। তাহলে দেখেন ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা। সন্দেশ, এখন আপনি একটা মিষ্টির দোকানে গিয়েছেন প্রিমিয়ার সুইটসে, যে বলছেন যে ভাই আমাকে 1 কেজি প্রথম আলো বা ডেলি স্টার সন্দেশ দিতে পারবেন? ও তো পাগল, বলবে যে তো পাগল হয়ে গেছে। কিন্তু সন্দেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আছে কি খবর বা বার্তা বা সংবাদ। ঠিক আছে, কিন্তু আমরা ব্যবহার করি কি মিষ্টান্ন। গবেষণা, গোযোগেষণা, গো মানে কি গরু আর এষণা মানে খোঁজা। এখন কোটি কোটি টাকা খরচ করে মানুষ কি এই গরু খোঁজে? কিন্তু গবেষণা বলতে কি বোঝাচ্ছে? পরীক্ষা করা বা পরীক্ষালব্ধ জ্ঞান আহরণ করা। ঝি, ঝি শব্দের অর্থ ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কন্যা বা মেয়ে। এখন দেখা যাচ্ছে আপনারা যারা এখানে পার্টিসিপেন্ট আছেন তাদের যদি উঠতে বসতে তাদের হচ্ছে যে ঝি বলে ডাকা হয়, কালকে হচ্ছে শাহবাগে আন্দোলন করবে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, তাহলে এই ব্যুৎপত্তিগত অর্থ বা বিশ্লেষণগত অর্থ আর ব্যবহারিক অর্থ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটাকে বলবো আমরা রূঢ়ি বা রূঢ় শব্দ। এই শব্দগুলো গঠিত হয়েছে কি দ্বারা? সন্ধি এবং প্রত্যয় দ্বারা। যোগরূঢ় শব্দ,
একটি শব্দের একাধিক অর্থ থাকলেও যদি প্রচলিত একটিমাত্র অর্থ প্রকাশ করে সেই শব্দগুলো যোগড় শব্দ। যতগুলো উপপদ তৎপুরুষ সমাস আছে সকল উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে যোগড় শব্দ দ্বারা গঠিত এবং এই শব্দের সাথে এক কথায় প্রকাশের আপনি মিল পাবেন। খেয়াল করেন, এই শব্দগুলো সমাস দ্বারা গঠিত হবে, বাকিগুলো আপনি দেখেছেন প্রত্যয়, সন্ধি প্রত্যয়, আর লাস্টেরটা কি সমাস দ্বারা গঠিত হচ্ছে, উপপদ তৎপুরুষ সমাস। বলদ, বল দেয় যা, ঠিক আছে। এখন একজন আরেকজনকে বল দিয়ে সরিয়ে দিচ্ছে, তাকে কি আপনি গরু বলতে পারবেন? মানে এই যে বল দেয় যায়, এটা দিয়ে তো অনেক কিছু তৈরি করা যাবে, কিন্তু অনেক কিছু তৈরি না করে প্রচলিত একটি মাত্র যদি অর্থকে বোঝানো হয়, তাহলে ওই মেন শব্দটাকে আমরা বলবো আছে কি যোগড় শব্দ। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্ক শব্দের অর্থ কি ভাই? কাদা। কাদায় তো ধান, পাট, গম, মাছও জন্মে, তাহলে এই কাদায় জন্মালেই তাকে কি আমরা হচ্ছে পদ্ম বলতে, হচ্ছে যে পঙ্কজ বলতে পারবো না? পঙ্কজ বলতে বোঝাচ্ছে কি পদ্মকে। মহাযাত্রা, মহা সমারোহে যে যাত্রা, মহাযাত্রা বলতে এখানে বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে? মৃত্যুকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখেন শরীর, সুন্দর হৃদয় যার, যার সুন্দর হৃদয় আছে তাকে আমরা কি বলছি? বন্ধু বলছি। খেয়াল করেন, যা চলে না, এখন কোনো ট্রাক বা বাস হঠাৎ করে রাস্তার মাঝখানে থেমে গেছে, এখন তাকে তো আমরা পর্বত বা অচল বলতে পারবো না। অচল বলতে কিন্তু কি বোঝাচ্ছে? পর্বতকে বোঝাচ্ছে। তাহলে এই বলদ, পঙ্কজ, মহাযাত্রা, শরীর, অচল, এই শব্দগুলোকে আমরা বলবো যোগড় শব্দ। খেয়াল করেন, বাক্যের প্রাণ বলা হয় ক্রিয়াপদকে, ঠিক আছে। ক্রিয়া হচ্ছে যে বাক্যের প্রাণ। এই ক্রিয়াকে ভাব প্রকাশের দিক থেকে প্রধানত দুই ভাগে ভাগ করে, যে একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া। আমরা জানি যে মনের ভাব প্রকাশ পাইলে সেটা সমাপিকা ক্রিয়া, আর না পাইলে সেটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন, এই পরীক্ষার হলে কোনটা প্রকাশ পেয়েছে বা পায়নি এটা দেখতে দেখতে কিন্তু আপনার আছে যে সময় চলে যাবে। কোনো ক্রিয়ার সাথে যদি এ, তে এবং লে যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া হয়, আর কোনো কিছু জানার দরকার নেই। কোনো ক্রিয়ার সাথে যদি এ, তে এবং লে যুক্ত থাকে তাহলে সেটা কি হবে? অসমাপিকা ক্রিয়া। আর ভাব প্রকাশ এটুকু তো আপনার মাথায় আছে, তাহলে এ, তে, লে যুক্ত থাকলে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর যুক্ত না থাকলে পৃথিবীর সকল ক্রিয়া হচ্ছে কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, আমরা সমাপিকা ক্রিয়া যেটা পুরোপুরি ভাব প্রকাশ পায়, অসমাপিকা ক্রিয়া যেটা ভাব প্রকাশ পায় না। এই অসমাপিকা ক্রিয়াকে আবার হচ্ছে আমরা ভাগ করছি তিন ভাগে। একটা ভূত অসমাপিকা ক্রিয়া, ভাবী অসমাপিকা ক্রিয়া, সত্য অসমাপিকা ক্রিয়া। এটা একটু মন দিয়ে খেয়াল করেন। দেখেন, এই ভূত অসমাপিকা ক্রিয়া, ভূত অসমাপিকা ক্রিয়ায় আমি হচ্ছে যে বুঝাচ্ছি, এখানে লিখলাম কি অতীতকাল। ভাবী অসমাপিকা ক্রিয়া এখানে লিখলাম ভবিষ্যৎকাল। শর্ত অসমাপিকা ক্রিয়া এখানে লিখছি শর্ত বোঝাবে। দেখেন, একটু আগে কি বললাম যে ক্রিয়ার সাথে এ, তে এবং লে যুক্ত থাকবে। এখন দেখেন, সে ক্রিকেট খেলে আনন্দ পায়, এটা অবশ্যই সমাপিকা ক্রিয়ার বাক্য। এখানে দুইটা ক্রিয়া আছে, একটা আছে আনন্দ পাওয়া, খেলে। এখন দেখেন, এই বাক্যের ভিতরে আনন্দ পায় সেটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, এর সাথে কি যুক্ত আছে? লে, খেলে, এটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। এখন বললাম সে ক্রিকেট খেলে আনন্দ পায়, আগে সে আনন্দ পাচ্ছে না আগে ক্রিকেট খেলছে? অবশ্যই আগে ক্রিকেট খেলছে, তাহলে ক্রিকেট খেলা হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর আনন্দ পাচ্ছে, তাহলে যে কাজ হয়ে গেছে সেটা দ্বারা আমরা কি প্রকাশ পেয়েছি? অতীতকাল। আমি বললাম সে বার্গার খেয়ে মজা পায়, এখন আগে বার্গার খাচ্ছে না আগে মজা পাচ্ছে? তাহলে অবশ্যই আগে বার্গার খাচ্ছে, তাহলে বার্গার খেয়ে, খাওয়া হয়ে গেলে খেয়ে, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার কাজটা আগে হচ্ছে। তাহলে যার কারণে যেটা হয়ে গেছে এই জন্য এটাকে বলছে আমরা অতীতকালকে বোঝাবে। ভূত, ভূতের বিপরীত শব্দ কি? ভবিষ্যৎ, তাহলে ভূত মানে কি? অতীত। ভাবী অসমাপিকা ক্রিয়া, ভাবী মানে কি বলি না বাংলাদেশের আছে যে ভাবী সুপারস্টার হিরো আলম, ঠিক আছে, তার মানে এখনো কিন্তু হয়নি, হবে ভবিষ্যতে। তাহলে খেয়াল করেন, সে ক্রিকেট খেলতে ঢাকা যায়, ঢাকায় যায়, সমাপিকা ক্রিয়া। খেলতে, তে আছে অসমাপিকা ক্রিয়া। তাহলে দেখেন, অসমাপিকা ক্রিয়ার কাজ এখনো হয়নি, সে ক্রিকেট খেলতে ঢাকা যায়। আগে সে ঢাকায় যাচ্ছে না আগে ক্রিকেট খেলছে? আগে ঢাকায় যাচ্ছে, তাহলে এখনো হয়নি টু লার্ন বা টু প্লে, ঠিক আছে, ইনফিনিটিভ বোঝাচ্ছে, তাহলে উদ্দেশ্য বোঝাচ্ছে, এখনো হয়নি। তাহলে এখনো হয়নি বিদায় এটাকে কি বোঝাচ্ছে? ভবিষ্যৎ। শর্ত অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ একটা অংশ আর একটা অংশের উপর নির্ভর করবে। ক্রিকেট খেললে
তার মন ভালো থাকে, তাহলে তার যে মন যে ভালো থাকে, এই ভালো থাকাটা নির্ভর করছে কার উপরে? ক্রিকেট খেললে। নামাজ পড়লে মন ভালো থাকে, মন ভালো থাকে কার উপরে? নামাজ পড়লে। তাহলে এটাকে বোঝাচ্ছে কি? শর্ত। গঠন বিবেচনায় ক্রিয়া 5 প্রকার। সরল ক্রিয়া, ঠিক আছে, একটা মাত্র পদ দ্বারা যে ক্রিয়া গঠিত হয়। মেয়েটি কাঁদছে, ছেলেটি দৌড়চ্ছে। এত ইজি কোশ্চেন দেবে না ভাই। প্রযোজক ক্রিয়া, একটু আগে প্রযোজক কর্তা আপনাদেরকে বোঝাইছি। আমরা বললাম যে আহ, আশিক ছেলেকে ভাত খাওয়ায়। এখন এই যে ভাত খাওয়া কাজ, এই কাজটা করছে কি? ছেলে, কিন্তু করাচ্ছে কিটা? আশিক। তাহলে যে কর্তা অপরকে দিয়ে কাজ করাচ্ছে সেটা হচ্ছে প্রযোজক কর্তা, আর যে কাজটা সক্রিয়ভাবে করছে ওই বাক্যে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। ওই বাক্যের যে ক্রিয়া ব্যবহৃত হচ্ছে, করাই, করাচ্ছেন, খাওয়াই, খাওয়াচ্ছেন, ঠিক আছে, দেখাই, দেখাচ্ছেন, এইগুলোই হচ্ছে প্রযোজক ক্রিয়া। দেখেন এখানে লেগে আছে, কোচ খেলোয়াড়দের প্র্যাকটিস করাচ্ছেন, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এই করাচ্ছেন, খাওয়াচ্ছেন, এটা কি? প্রযোজক ক্রিয়া। নাম ক্রিয়া, বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দের শেষে আবা আনুপ্রত্যয় যুক্ত করে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ক্রিয়া বলে। যেমন তার ধমকানো, ধমক যোগ আ, ধমকা। তারপরে বললাম জবাই করা মুরগি ছটফটাচ্ছে, বা ছটফটানো মুরগিটি উঠানে রাখো, ছটফট যোগ আ। তাহলে আপনি খেয়াল করবেন অপশনে কোনে থাকবে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মকের সাথে আ শব্দটা আছে কিনা, এটা আপনি খেয়াল করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন যৌগিক ক্রিয়া। এখান থেকে প্রশ্ন, যদি ক্রিয়ার থেকে প্রশ্ন আসে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যৌগিক ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার পর যে ক্রিয়া বসে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। অর্থাৎ একটা সমাপিকা ক্রিয়ার একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া মিলে হবে কি? যৌগিক ক্রিয়া। জ্বলে যাওয়া, জ্বলে, ঠিক আছে, এ। সাইরেন বেজে উঠলো, বেজে, এ। তাহলে এটা অসমাপিকা ক্রিয়া, এটা অসমাপিকা ক্রিয়া। উঠলো সমাপিকা ক্রিয়া, যাওয়া সমাপিকা ক্রিয়া, এই দুটো মিলে হয়েছে কি? যৌগিক ক্রিয়া। তিনি পড়তে বসলেন, পড়তে অসমাপিকা ক্রিয়া, বসলো সমাপিকা ক্রিয়া। আচ্ছা, অকর্মক, সকর্মক, দ্বিকর্মক, একটু আগে যে কর্মকারক করাইছি, তাহলে এখান থেকে বুঝতে পারবেন। তারপর একটু বলি যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক, কর্মপদ পাওয়া যায়। ঠিক আছে, কর্মকে প্রধানত দুই ভাগে ভাগ করে, যে একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম। ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে বস্তুবাচক হবে, তার সাথে বিভক্তি যুক্ত থাকবে না, সেটা হচ্ছে মুখ্য কর্ম। যার সাথে বিভক্তি যুক্ত থাকবে সেটা হচ্ছে যে, এবং ব্যক্তিবাচক হবে, সেটা হচ্ছে গৌণ কর্ম। খেয়াল করেন, বললাম যে আশিক রিফাতকে বাইক দিল। দিল প্রশ্ন করছি, কি দিল? বাইক, বস্তুবাচক, কিছু যুক্ত নাই, মুখ্য কর্ম। কাকে দিল? রিফাতকে দিল, ঠিক আছে, এটা হচ্ছে ব্যক্তিবাচক। রিফাতকে বিভক্তি যুক্ত আছে, এটা হচ্ছে গৌণ কর্ম। যে বাক্যে কোনো কর্মপদ নাই, অর্থাৎ ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না, তাহলে সেটা অকর্মক ক্রিয়া। আমি চোখে দেখি না, আমি চোখে কি দেখি না? কোনো কিছু নাই, অকর্মক। সে খেলে, কি খেলে? ঠিক আছে, এর কোনো হচ্ছে যে উত্তর নাই। সে খায়, কি খায়? উত্তর নাই, ঠিক আছে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় তাহলে অকর্মক, আর যদি উত্তর পাওয়া যায় তাহলে সকর্মক, আর যদি দুইটা কর্মপদ থাকে তাহলে সেটাকে বলবো দ্বিকর্মক। এখন যেহেতু আপনি আহ অসমাপিকা সমাপিকা ক্রিয়া বুঝেছেন, তাহলে এখন এই বাক্যর গঠন প্রকৃতি এখনই বুঝতে পারবেন। খেয়াল করেন, এমন ভাবে বাক্য করবো যেন আমরা সারা জীবনেও না ভুলি। আমরা বললাম যে ক্রিয়ার সাথে যদি এ তেল এ যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর যদি যুক্ত না থাকে তাহলে সমাপিকা ক্রিয়া। মনের ভাব প্রকাশ পাইলে সমাপিকা, না পাইলে অসমাপিকা ক্রিয়া। গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। আবার বলছি, কোনো কিছু এটা আছে ওটা নাই, কমা আছে কমা নাই, এগুলো আপনার দেখারই দরকার নেই। যে বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সেটা হচ্ছে সরল বাক্য, ঠিক আছে। সরল বাক্যে এতে এলে যুক্ত থাকবে না, আবারও বলছি। তাহলে একটা সমাপিকা ক্রিয়া থাকে, সেটা হচ্ছে সরল বাক্য। বললাম রাসেল সুসংবাদটি পেয়ে আনন্দিত হলো। এখানে দেখেন এই বাক্যের উদ্দেশ্যপদ বা সাবজেক্ট হচ্ছে রাসেল। এখানে আমি বসালাম রাসেল আনন্দিত হলো, মনের ভাব প্রকাশ পেয়েছে। আনন্দিত হওয়া এটা হচ্ছে বাক্যের ক্রিয়া, এটা হচ্ছে কি? সমাপিকা ক্রিয়া। ওকে,
রাসেল সুসংবাদটা পেয়ে, এখানে কি আছে? এ আছে, অসমাপিকা ক্রিয়া। আপনার সরল বাক্য হইতে গেলে একটা মাত্র সমাপিকা ক্রিয়া দরকার। আপনি পেয়ে গিয়েছেন, হাসতে হাসতে সরল বাক্য দাগিয়ে বাড়িতে যাবেন। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, বাবা মাকে 500 টাকা দিয়ে বাড়ি পাঠালেন। বাবা আমাকে 500 টাকা দিয়ে বাড়ি পাঠালেন। পাঠালেন সমাপিকা ক্রিয়া। 500 টাকা দিয়ে এ যুক্ত আছে, অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি? সরল বাক্য। আবার বলছি, যে বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে সেটা সরল বাক্য। সমাপিকা ক্রিয়ায় এ তেলে যুক্ত থাকবে না, আর অসমাপিকা ক্রিয়ায় এ তেলে যুক্ত থাকবে। তাহলে আপনি উদাহরণ দেখার সাথে সাথে দেখবেন যে এই বাক্যে সমাপিকা ক্রিয়া আছে কিনা। ঠিক আছে, আচ্ছা। জটিল বাক্য, দুটি সমাপিকা ক্রিয়া থাকবে এবং পরস্পর নির্ভরশীলতা বোঝাবে। ঠিক আছে, আবারও বলছি, জটিল বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে, পরস্পর নির্ভরশীলতা বোঝাবে। সাপেক্ষ সর্বনাম হিসাবে যে সে, যারা তারা, যখন তখন, যিনি তিনি, যদি তবে, যদিও তবুও, যত তত বসবে। অধিকাংশ জটিল বাক্য প্রতিটি খণ্ড বাক্যের পর কমা থাকে। আর আপনি কমা তো আপনার এমনি খণ্ড বাক্য মানেই কমা থাকবে। এখন খণ্ড বাক্যে কমা থাকার সাথে সাথেই জটিল বাক্য হবে এমন কোনো কথা নেই, যৌগিক বাক্যও কমা থাকে, একটু পরে আমরা দেখব। খেয়াল করে দেখেন, লেখা হচ্ছে, যখন বিপদ আসে তখন দুঃখও আসে। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা সমাপিকা ক্রিয়া দরকার। তাহলে দুঃখ আসে, বিপদ আসে, দুইটা সমাপিকা ক্রিয়া পেয়েছি। ওকে, পরস্পর নির্ভরশীলতা বোঝাবে। দুঃখ কখন আসে? যখন বিপদ আসে, নির্ভরশীলতা প্রকাশ পেয়েছে। তারপরে বললাম সাপেক্ষ সর্বনাম, যখন তখন। আচ্ছা, তাহলে এটাকে সরল বাক্য করলে কি হতো? একটা সমাপিকা ক্রিয়া দরকার আমার এখানে। ঠিক আছে, কিন্তু এখানে দুইটা সমাপিকা আছে, আসে, আসে। তাহলে আমরা লিখতাম বিপদ আসলে, দুঃখ আসে, আসলে। তাহলে কি এটা অসমাপিকা ক্রিয়া হয়ে যেত? এটা কি হচ্ছে ওই যে ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জি জি ওটা, জি তাই তো? জি 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 ঠিক আছে, ও যার নাম চাল ভাজা তার নামে মুড়ি। যখন সে সুসংবাদটি পেল তখন সে আনন্দিত হলো। আনন্দিত হলো সমাপিকা ক্রিয়া, সুসংবাদটি পেল, আনন্দিত হলো। ঠিক আছে, তাহলে দুইটা ক্রিয়া আছে, সমাপিকা ক্রিয়া, এখানে এ তেলে যুক্ত নাই। তাহলে ভাই নির্ভর করছে আনন্দিত হলো কার উপর? সুসংবাদটা পাওয়ার উপরে। তাহলে আমার দ্বিতীয় সত্য মানছে, তৃতীয় সত্য আমার যখন তখন আছে। তাহলে এটা চোখ বুঝে জটিল বাক্য। পুরাতন বইতে যখন সলভ করবেন তখন দেখবেন যে ওখানে মিশ্র আছে, আর মিশ্র দেখার সাথে সাথে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, সাথে সাথে আপনি নক করবেন যে আপনি ভুল শিখিয়েছেন। আচ্ছা, যতদিন জীবিত থাকবো ততদিন তোমার কথা মনে থাকবে। ঠিক আছে, যতদিন জীবিত থাকবো, কতদিন আমার কথা মনে থাকবে? যতদিন জীবিত থাকবো, যত তত। যৌগিক বাক্য, দুটি সমাপিকা ক্রিয়া থাকবে। দেখেন একটু আগেও কিন্তু জটিল বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া ছিল, এখন যৌগিক বাক্য কিন্তু একই কথা বলছি। এবার দেখেন দ্বিতীয় কি লিখছি, পরস্পর নির্ভরশীলতা বোঝাবে না। ঠিক আছে, যৌগিক বাক্য দুইটা স্বাধীন সরল খণ্ড বাক্যের মাঝখানে, ঠিক আছে, যোজক হিসাবে ও, এবং, আর, অথবা, কিংবা, কিন্তু, তবে, তাই, এই ধরনের শব্দগুলো বসে। ঠিক আছে, যেটাকে ইংলিশে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। ঠিক আছে, তাহলে খেয়াল করবো ভাই, আমরা দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে। আবারও বলছি, সমাপিকা ক্রিয়ায় আমাদের এ তেলে যুক্ত থাকবে না। ঠিক আছে, পরস্পর নির্ভরশীলতা বোঝাবে না, এরা একদম স্বাধীন থাকবে। যেমন দেখেন এখানে লিখছি, দুই বা ততোধিক স্বাধীন বাক্য যোজক দ্বারা যুক্ত হবে। যেমন যোজক হিসাবে ও, এবং, আর, কিন্তু, এই জন্য, ফলে, তবে, তারপর আছে তাই, এইগুলো বসবে। তাহলে, সুতরাং, নতুবা, ইত্যাদি। ধনীদের ধন আছে কিন্তু তারা প্রায় কৃপণ। ঠিক আছে, কিন্তু তারা প্রায় হচ্ছে যে কৃপণ হয়। দেখেন, খেয়াল করে দেখেন, এই যে কিন্তু দ্বারা একটা, কিন্তু এমন একটা হচ্ছে যে যোজক যার একটা অংশ নেগেটিভ থাকলে আরেকটা অংশ হচ্ছে যে পজিটিভ হয়। ঠিক আছে, এ ধনীদের ধন আছে, ঠিক আছে, এটা হচ্ছে যে পজিটিভ, আর কৃপণ এটা হচ্ছে কি নেগেটিভ। এখন দেখেন যে ধনীদের ধন আছে, হ্যাঁ ঠিক আছে, এটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। এই যে সাবজেক্টটা আমরা এখানে নিয়ে আসলাম, ধনীরা হচ্ছে যে প্রায়ই কৃপণ হয়। ঠিক আছে, তাহলে এটাও একটা স্বাধীন সরল বাক্য, এটাও একটা স্বাধীন সরল বাক্য। এই দুইটা স্বাধীন খণ্ডিত বাক্যকে কিন্তু দ্বারা যুক্ত করেছে। ঠিক আছে, এখানে পরস্পর নির্ভরশীলতা বোঝাচ্ছে না। এই ধনীদের ধন আছে, এটাও হচ্ছে যে আমার সমাপিকা ক্রিয়া, কৃপণ হয়, এটাও সমাপিকা ক্রিয়া। আচ্ছা, বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে। খেয়াল করে, বুঝে শুনে উত্তর দাও। ঠিক আছে, তুমি বুঝে শুনে কথা বলো, তুমি বুঝে শুনে উত্তর দাও, বুঝে শুনে খাও, বুঝে শুনে চলো, সরল বাক্য। ঠিক আছে, নতুবা কি হবে? ভুল হবে। তাহলে এটা কি বাক্য?
আমরা বলছি যৌগিক বাক্য। সবার কাছে একটা প্রশ্ন, বলেন তো বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা কোন বাক্য? সরল। আর কেউ? সরল বাক্য স্যার। হুম, খেয়াল করেন অনেক সময় সরল বাক্যে হচ্ছে যে ক্রিয়াপদ উজ্জ্ব থাকে, ঠিক আছে? যখন জিজ্ঞেস করে হোয়াটস ইওর নেম, তখন আমরা আয়োজন করে বলি না আমার নাম হয় অমুক, যে আমার নাম হয় উজ্জ্বল, এটা আমরা বলি না, হয় বলি না, বলি যে উজ্জ্বল বা আমার নাম উজ্জ্বল, এটা বলি। তো আমরা বাংলাদেশের রাজধানী কি, আমরা বলি ঢাকা, আমরা বলি না বাংলাদেশের রাজধানী হয় ঢাকা। তাহলে অনেক সময় সরল বাক্যের ক্রিয়াপদটা উজ্জ্ব থাকে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন এই যৌগিক বাক্যের কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, যতিচিহ্নও যোজকের কাজ করে, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে কিন্তু, নতুবা এগুলো সরিয়েও দেখা যাচ্ছে যে ওখানে সেমিকোলন থাকতে পারে, কোলন থাকতে পারে, বা ড্যাশ চিহ্নও থাকতে পারে। মনে করেন যে কোনো রকম যদি ড্যাশ থাকে বা কোলন থাকে, সেমিকোলন থাকে, তাহলে আর কোনো কিছু দেখবেন না, চোখ বুঝে আপনি আছে যে দিয়ে দেবেন যে আছে যৌগিক বাক্য। কারণ অন্য কোনো বাক্যে এই সেমিকোলন, কোলন এবং ড্যাশ নেই, কমা হয়তো বা থাকতে পারবে, কিন্তু এই বাকি তিনটা বিরাম চিহ্ন নাই। আচ্ছা, তাহলে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যে আমরা বললাম যে যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সেটা হচ্ছে যে কি, সরল বাক্য। সরল বাক্য থেকে যদি আমি জটিল বাক্য করি তাহলে আমাকে দুইটা সমাপিকা ক্রিয়া তৈরি করতে হবে এবং পরস্পর নির্ভরশীলতা বোঝাইতে হবে এবং সাপেক্ষ সর্বনামের ব্যবহার থাকবে। ওটাকে যদি আমরা যৌগিক বাক্য করি তাহলে দুইটা খণ্ড স্বাধীন সরল বাক্য থাকবে বা সরল বাক্য অংশ থাকবে এবং তাদেরকে জয়েন করবে যোজক, ঠিক আছে? এখানে সাধারণ যোজক হতে পারে, এখানে আপনার আছে কারণ যোজক হতে পারে, বিকল্প যোজক হতে পারে, বিরোধ যোজক হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা প্রায়ই পরীক্ষায় এটা ভুল করি যে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এখন ওখানে কমা দিয়ে বসে আছে, এখন কমা দেওয়ার সাথে সাথে আপনার চোখ কপালে যে কমা আছে, তার মানে মারেন হচ্ছে যে জটিল বাক্য। দেখেন, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, তাহলে গর্জন করলে অসমাপিকা ক্রিয়া, ময়ূর নৃত্য করে, ময়ূর রিক্সায় ঘোরে, ময়ূর খেলো করে, তাহলে এগুলো কি সরল বাক্য। তাহলে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আছে, তাহলে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, করলে অসমাপিকা ক্রিয়া আর নৃত্য করে সমাপিকা ক্রিয়া। তাহলে আমি একটা সমাপিকা ক্রিয়া পেয়েছি, তাহলে এটা হচ্ছে সরল বাক্য। যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, তাহলে ময়ূর কখন নৃত্য করে, যখন মেঘ গর্জন করে, একটা অংশের উপর নির্ভর করছে। সাপেক্ষ সর্বনাম হিসাবে যেহেতু সময় বুঝাচ্ছে এখানে যখন তখন আছে। আচ্ছা, মেঘ গর্জন করে তাই ময়ূর নৃত্য করে, এখানে কারণ যোজক ব্যবহৃত হয়েছে তাই, তাহলে এটা হচ্ছে যে যৌগিক বাক্য। খেয়াল করেন আজকে আমাদের হচ্ছে যে এই সাহিত্য পাঠ অংশে জসীমউদ্দিন সম্বন্ধে আছে। এই জসীমউদ্দিনের হচ্ছে জন্ম মৃত্যু সালটা একটু ভালো করে দেখবেন যে 1903 এবং 1976, ফরিদপুরের হচ্ছে যে আপনার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করে। তার হচ্ছে যে ছদ্মনাম হচ্ছে কিতুচম্বর আলী। এই জসীমউদ্দিনের দেখেন প্রথম প্রকাশিত হচ্ছে কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। প্রাইমারিতে আমার মনে হচ্ছে যে এই কোশ্চেনটা পড়তে পারে যে কবর কবিতাটা জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, রাখালি, ঠিক আছে? বা জসীমউদ্দিন ছাত্র অবস্থায় কোন কবিতা লিখেছেন। কারণ আমাদের এমন কায়দায় কায়দায় প্রশ্নগুলো টাচ করবে, যদি মানে এখন তো আসলে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যদি কোনো আউল ফাউল প্রশ্ন না করে তাহলে এমন টপিকস নিয়ে প্রশ্ন করবে যেগুলো এই প্রাইমারিতেও ওই সব মানে আপনি যখন প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক হবেন তখন যখন স্টুডেন্টকে পড়াবেন, ওই সব লেখকরা যেন ওই শৈশবকালে ওই সব লেখকদের সাথে স্টুডেন্টরা পরিচিত হয়। তাহলে আমরা ওই ধরনের হচ্ছে যে রাইটার যারা আছে তাদের সাহিত্যকর্মগুলো আমরা দেখব, ঠিক আছে? তাহলে এখানে দেখেন তার অন্যান্য কাব্যগ্রন্থের ভিতরে আছে বালুচর, ধানক্ষেত, সুজন বাদিয়ার ঘাট। এখানে আছে যে চরিত্র আছে সুজন, দলি, রঙিলা নায়ের মাঝি, রূপবতী, মাটির কান্না, সখিনা, হলুদ বরণী, জল লেখন, মাঝে জননী কান্দে, সুচয়নী, নির্বাচিত কবিতার সংকলন, কাফনের মিছিল, ঠিক আছে? কয়েকবার শুধু আপনি রিডিং পড়বেন। প্রথম আপনার কাজ হচ্ছে যে আগে এই যে জসীমউদ্দিনের রচনার অংশ কিনা বা এটা কবি জসীমউদ্দিনের সাহিত্যকর্ম কিনা এটা আপনি আগে জানবেন, তারপরে কোনটা কাব্য, কোনটা তার হচ্ছে আত্মজীবনী, কোনটা তার নাটক, এটা জানার চেষ্টা করবেন। নাটক দেখেন, জসীমউদ্দিনের নাটক থেকে প্রশ্ন আসে পদ্মাভার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ এবং গ্রামের মায়া।
ঠিক আছে, এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে বেদের মেয়ে আর হচ্ছে যে পল্লীবধূ উপন্যাস। তিনি একটা মাত্র জীবন উপন্যাস লিখেছেন, সেটা হচ্ছে কি বোবা কাহিনী। ঠিক আছে, ফরিদপুরের জীবন চিত্র নিয়ে তিনি কাহিনী লিখছেন, যা একটি লোকজীবন ভিত্তিক। একটাই উপন্যাস লিখে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, একজন ব্যক্তি একটা উপন্যাস লিখেছে, এই উপন্যাস লিখে সে বিখ্যাত হয়েছে, এরপর আর উপন্যাস লেখেনি। ঠিক আছে, ওই উপন্যাসিকের নাম কি? আচ্ছা, এই যে বোবা কাহিনীর চরিত্র হচ্ছে আজহার। স্মৃতিকথা, যাদের দেখেছি ঠাকুরবাড়ির আঙ্গিনায়। তারপরে হচ্ছে স্মৃতিমূলক হচ্ছে গদ্য গ্রন্থ, তার নাম হচ্ছে স্মৃতিপট। ভ্রমণ কাহিনী হচ্ছে চলে মুসাফির, হলদে পরিদেশ, যে দেশে মানুষ বড়। এই যে হলদে পরিদেশ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। শিশুতোষ গ্রন্থ, হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার, বাঙালির গল্প, এগুলো তার শিশুতোষ গ্রন্থ। আসমানি, এটা পরীক্ষায় আসার মতন। আসমানি একটি বিখ্যাত কবিতা। কবিতাটি কবির এক পয়সার বাঁশি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আসমানির বাড়ি তৎকালীন কোথায়? ফরিদপুর জেলায়। খেয়াল করেন, এইগুলো মোটামুটি আমাদের ছিল হচ্ছে যে আজকে টপিক গ্রামেটিক্যাল বেশি ছিল। সাহিত্য অংশ থেকে আমরা শুধু কাজী নজরুল নিয়ে এসেছি। দেখা যাচ্ছে যে এমন হতে পারে কালকে একটা বাংলা ক্লাসও দিতে পারি, শুধু সমাসের উপরে একটা ক্লাস দিতে পারি। ঠিক আছে, এখন নো শিওর না। আপনারা আহ, শুধুমাত্র এই যে ক্লাসের যে বিষয়গুলো আছে এগুলো পিডিএফ এখনই রিভার পাঠিয়ে দেবে। এই পিডিএফ গুলো আপনি তো ক্লাস করেছেন বা আগে রেকর্ডিং শুনবেন, রেকর্ডিং শোনার পরে তারপরে হচ্ছে যে আপনি এই পিডিএফ গুলো হচ্ছে যে নিজে নিজে একটু পড়ার চেষ্টা করবেন। কয়েকবার পড়ার পরে দেখবেন যে এগুলো আপনি প্রশ্ন যখন সলভ করছেন তখন দেখবেন যে আপনি পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, খেয়াল করেন, ভাই লিখছে, আব্দুল আহাদ ভাই লিখছেন সূর্যোদয়ে দ্বারা অন্ধকার দূর হয় না, তাহলে এটা শুধু এটা ভাই সব সূর্যোদয়ে পদ্ম বিকশিত হয়, সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। এই যে সূর্যোদয়ে আছে, যার কারণে এটাকে আমরা বলছি হচ্ছে যে ভাবাদিকরণ। ঠিক আছে, ভাবাদিকরণে সবসময় সপ্তমী বিভক্তি ভাই যুক্ত হয়। চাকর ফার্সি শব্দ, প্রিসেপ্টরস বইতে আছে। চাকর এটা হচ্ছে তুর্কি শব্দ। ঠিক আছে, তারপরে বাংলা একাডেমি কখন কিরকম বানান চেঞ্জ করে এটা একটু দেখার দরকার। যেমন গরু বানান আপনারা মনে হয় দেখছেন। ঠিক আছে, গ উকার হয় রস্য, এটা দিয়ে গরু বানান শুরু করেছে। ঠিক আছে, আচ্ছা। টাকায় টাকা হয় আর টাকায় টাকা আনে, এটা তো আমার প্রশ্ন, এটা তো আপনি বের করবেন। ঠিক আছে, রব্বি ভাই। ঠিক আছে, টাকায় টাকা আনে আর টাকায় টাকা হয়, তিলে তৈল হয় আর তিলে আহ তৈল আছে। এই দুইটা আছে যে আপনাদের হোমওয়ার্ক থাকলে আপনারা নিজেরা ডিসকাস করে আমাকে বলবেন আগামীকালকার ক্লাসে। স্যার স্যার এটা একটা আমি স্যার প্রশ্ন ছিল। মিলাইতে তিলে পারি না তৈল স্যার, আছে, দ্যাটস ওয়াই এটা স্যার হচ্ছে আপনাকে কোশ্চেনটা অধিকরণ। করা। না, না, প্রশ্ন করেছেন, আমি তো উত্তর দেবো। ঠিক অধিকরণ, আছে না তিলে তৈল হয়। এটা ভাই, হচ্ছে অপাদান। তিলে তৈল হয় অপাদান, আর তেলে আছে যে তৈল আছে। আমরা আসলে একটু বলি, ও একটু অন্য সেন্সে নিয়ে না। ঠিক আছে, আমি অধিকরণ। একটা বিষয় হচ্ছে যে এই পড়াশোনার এই বিষয়টাই চিন্তা করি যে স্টুডেন্টরা যাতে সর্বোত্তম সেবাটা পায়। ঠিক আছে, মধুদা আপডেট প্রকাশনের থেকে সেটা আপনারা পাবেন। আর বাংলার ক্ষেত্রে আমি মানে সর্বোচ্চ যত পর্যন্ত জানি এবং আমার কাছে রিসোর্স ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। ঠিক আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা একটু বিগত সালের কোশ্চেনগুলো একটু ভালো করে একটু পড়েন। ঠিক আছে, দরকার হলে আছে নন ক্যাডারের প্রশ্নগুলো একটু দেখেন, প্রশ্ন প্যাটার্নগুলো একটু দেখেন। আর যে ক্লাস শেষ হয় এই ক্লাসের রেকর্ডিং গুলো একটু ভালো করে বারবার আপনারা একটু শোনেন, শোনার পরে তারপরে আছে কোশ্চেন সলভে যান। আচ্ছা, অনেক বিগতর কোশ্চেন থেকে হুম, আমাদের আর কি প্রাইমারির যতগুলো বিগত কোশ্চেন আছে হুম। ওগুলো দেখলে কি বেটার নাকি বিসিএস এর সাথে দেখতে হবে? আপনি আমার কথা হচ্ছে যে আপনি বিসিএস এর দশম থেকে এই আপডেট বিসিএস এর কোশ্চেন গুলো আপনি দেখবেন। ঠিক আছে, ওইগুলো যদি দেখেন তারপরে দেখবেন আছে যে প্রাইমারি, দেখবেন যে হয়ে গেছে। ঠিক আছে, স্যার আপনি একটা প্রশ্ন। বলেন। জল পড়ে পাতা নড়ে, এখানে জল কোন কারক স্যার? ঠিক আছে, মানে কি একটা অবস্থা। অ্যাকাউন্টিং এ একজন ভাইবা দিতে গেছে, তা আহ, বলছে যে কি আমার যেন মনে নেই, মানে মানে বিষয়টা হচ্ছে এরকম যে জল পড়ে পাতা নড়ে। জল পড়লে পাতা নড়ে, কিসের নিচে দাগ? জল।
তাহলে হচ্ছে যে যদি জলের নিচে যদি দাগ হয় তাহলে অবশ্যই সেটা কর্মকারক হবে। ঠিক আছে, স্যার এখানে জল তো নিজে পড়তেছে, তো ওটি কি কটা না? খেয়াল করেন। তাহলে আবার একটু যাই, আমি বললাম ঘন্টা বাজে, ঠিক আছে, কোন কারক? কর্মকারক। আচ্ছা, আমি একটু বলি, একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, যখন হচ্ছে যে কর্ম করতে বাচ্চ, আপনারা তো বাচ্চর ক্লাস করেননি, ঠিক আছে। কর্ম করতে বাচ্চর ক্ষেত্রে দেখা যায় যে বাক্যে কোনো কর্তা থাকে না, ঠিক আছে, কর্তা থাকে না, কর্মই কর্তা হিসাবে পরিগণিত হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। যেমন আমি বললাম যে ঘন্টা বাজে, ঠিক আছে, যদি পরীক্ষা থাকে ঘন্টা বাজে, তাহলে এটা কোন কারক বলেন তো? এটা তো কর্মকারক হবে। আচ্ছা, আপনি একটু আগে যে শুনলেন না যে জল পড়ে, ঠিক আছে, জল পড়ে, ঘন্টা বাজে, শাক বাজে, তারপরে বাঁশি বাজে, ঠিক আছে, এইগুলো সব আছে কর্তৃকারক। শুনে আশ্চর্য হলেন। এখন বলি, যখন এগুলো কারোর দ্বারা চালিত হবে, কেউ করবে, ঠিক আছে, তখন আমরা মনে করব যে ওখানে কেউ না কেউ একজন কর্তা আছে, তখন ওইটা হচ্ছে কর্মকারক হবে। যেমন আমি বললাম যে ঘন্টা বাজে, এখন দেখার সাথে সাথে আপনি বললেন যে হচ্ছে যে আহ, কর্মকারক, কিন্তু এটা হচ্ছে কর্তৃকারক। এই জন্য এই বাক্যের কোনো হচ্ছে যে কর্তা নাই বা কর্তা উজ্জও নাই। কিন্তু যদি আমি বলতাম যে ঘন্টা বাজাই, তাহলে ঘন্টা বাজাই কেউ না কেউ বাজাচ্ছে, হয় আমি বাজাচ্ছি, অথবা যে হচ্ছে যে ঢুলি আছে সে বাজাচ্ছে, তাহলে এখানে কি আছে? কর্তা উজ্জ আছে। কর্তা যখন উজ্জ থাকবে তখন হচ্ছে যে ওইটা আপনার হচ্ছে যে কর্মকারক হবে। আর যখন কর্তা উজ্জ থাকবে না, কর্তাকে বোঝাবে না, মনে হবে নিজে নিজেই কাজটা করছে কর্ম কর্তৃবাচ্যের মতন, তখন সেটা হচ্ছে কর্তৃবাচ্য হবে এবং ওইটা হচ্ছে কর্তৃকারক। যেমন আমি বললাম যে বাঁশি বাজে আর বাঁশি বাজাই, আবার বলছি বাঁশি বাজায় কেউ না কেউ বাজাচ্ছে, তাহলে এখানে কর্তা আছে। তাহলে কর্তা যেহেতু আছে তাহলে এটা হচ্ছে যে কর্মকারক। আর শুধু বাঁশি বাজে যদি এটা থাকতো তাহলে এখানে কোনো কর্তা নাই, কর্মই কর্তা হিসাবে কাজ করছে, যেটাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য, এবং সেটা হচ্ছে যে কর্তৃকারক। তাহলে আমরা শর্টকাট টেকনিকে বলতে পারি যতগুলো কর্ম কর্তৃবাচ্য আছে তার আন্ডারে যতগুলো উদাহরণ আছে সকল উদাহরণই হচ্ছে যে কর্তৃকারক। ঠিক আছে, তাহলে এটা আপনি শুধু মাথায় মনে রাখবেন, বাঁশি বাজায় আর বাঁশি বাজে। যদি বাঁশি বাজে থাকে তাহলে কর্তৃ, আর যদি বাঁশি বাজায় তাহলে এটা কর্ম। ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আমরা একটু বেশি সময় দেবো, আজকে অনেক সময় দিচ্ছি। আপনারা আমার সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ শরীরে সুন্দরভাবে থাকেন আর নিয়মিত পড়াশোনা করেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।